তাহলে আজকের বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বের মাধ্যমে ভাগ্য নির্ণয়। তো সংখ্যাতত্ত্বের মাধ্যমে আমরা ভাগ্য নির্ণয় করব। তো আজকের সংখ্যাতত্ত্ব, আজকের দিনটা আমরা ধরি একটু দেখেন, 31 তারিখ 12 মাস 2021। সবকে যোগ করুন, দেখেন কত হয়। 4 3 7 5 12 সমান 3। বার হচ্ছে শুক্রবার। 9 স্যার টোটাল। শুক্রবারের সংখ্যা 6 সমান 9। এই মঙ্গল এবং রাহুকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। তো আজকের প্রভাবটা কিন্তু রাহু আর মঙ্গল এই দুটি গ্রহের প্রভাব থাকবে। মাঝখানে বার যে শুক্র, এই শুক্র কিছুটা শান্তির প্রলেপ লেপন করবে। মানে ধরেন অঘটন বা কোনো বিশেষ করে রাগ জেদ ক্রোধ ভাঙ্গন এগুলোর পথে মঙ্গল কিন্তু কিছুটা শুক্র কিন্তু কিছুটা শান্তির প্রলেপ দেওয়ার চেষ্টা করবে। যে হ্যাঁ, লোকটি এত অশান্তিতে আছে, তাই একটু শান্তির বাড়ি বর্ষণ করার চেষ্টা করার কথা। তো সে কিভাবে করবে? সে তো শুক্রবারটি তো মাঝখানে পড়ে আছে। সে তো সব যোগ করে বৃহস্পতিবার আছে, সব যোগ করে তো বৃহস্পতিও হচ্ছে 3। কিভাবে 3 হচ্ছে? হ্যাঁ, সংখ্যা 3 হচ্ছে। হ্যাঁ। কিন্তু বৃহস্পতিবারের সঙ্গে শুক্রবার যখন দেবগুরু আর দৈত্যগুরু মিলন ঘটছে, তখন এই 3-এর কিন্তু আর মূল্য থাকছে না। 3 কিন্তু মানে ফলদায়ী হচ্ছে না, ফল দিতে পারছে না। কারণ একদিকে রাহু আর একদিকে শুক্র, তার মাঝখানে পড়ে গেছে বৃহস্পতি। তো রাহু, বৃহস্পতি আর শুক্র, তো দুটি চন্ডাল গ্রহের সঙ্গে একটি বৃহস্পতি পড়েছে। তো বৃহস্পতিটা খুব একটা কিন্তু মানে যশ সম্মানের কারণ বা প্রতিষ্ঠার কারণ আজকে হবে না, বা হওয়ার কথা নয়। আমরা জন্ম তারিখ বিচার করার ক্ষেত্রে, সংখ্যাতত্ত্বের মাধ্যমে বিচার করার ক্ষেত্রে কি দেখি? সর্বপ্রথম দেখি হচ্ছে তার জন্ম তারিখটি, তারিখ সংখ্যা। তার তারিখ সংখ্যা হচ্ছে 4। তারপরে দ্বিতীয় শক্তিশালী সংখ্যা হচ্ছে 3, মানে মাস এবং সাল মিলে। তারপরে 3 নাম্বার হচ্ছে বার। সর্বশেষ শক্তিশালী সংখ্যা হচ্ছে 9, এই মঙ্গল। তাহলে 4 আমাদের দ্বিতীয় সংখ্যাটিকে কিন্তু দুর্বল করে দিচ্ছে প্রথম রাহু আর দ্বিতীয় মঙ্গল। দেখেন ঠিক কিনা, দেখেন হ্যাঁ। তাহলে এবার আমরা রাহুর প্রভাবে কি হয় এটা কি আমরা জানি, আর মঙ্গলের প্রভাবে কি হয়। এই জায়গায় রাহু আর মঙ্গলের কি শুভ ফলটা বেশি প্রতিফলিত হবে না অশুভ ফলটা প্রতিফলিত হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, অশুভ হবে। সেই অশুভর মধ্য দিয়ে শুক্র আর বৃহস্পতি কিছুটা ঠেকানোর চেষ্টা করবে, কিছুটা ঠেকানোর চেষ্টা করবে, যে অশুভত্বের হার যাতে কমানো যায় সেদিকে একটু তারা চেষ্টা করবে। কিন্তু চেষ্টা করে তারা কতটা সফল হবে এখানে কিন্তু সেটি দেখার বিষয়। এই ব্যাপারে দেখার জন্য কিন্তু আমাদের সেই চলে যেতে হয় সেই গোচর প্ল্যানেটে, যে আজকের গোচর প্ল্যানেট কি বলছে, এটা কিন্তু একটু দেখে আসার দরকার আছে, তাই না? তো আজকের গোচর প্ল্যানেটটা একটু কেউ বলুন তো। স্যার মকর লগ্ন, স্যার লগ্ন মকর, লগ্নে বুধ শনি। মকর লগ্নে হচ্ছে বুধ এবং শনি। Recording in progress. কুম্ভে হচ্ছে বৃহস্পতি, রাহু কুম্ভে হচ্ছে বৃহস্পতি, বৃষে মঙ্গল কেতু হচ্ছে বৃশ্চিকে। চন্দ্রমঙ্গল কেতু, স্যার মঙ্গল কেতু চন্দ্র বৃশ্চিকে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর ধনুতে শুক্র রবি। হ্যাঁ, শুক্র আর রবি। এই হচ্ছে শুক্র বক্রী, স্যার। শুক্র বক্রী। আচ্ছা। তাহলে আমরা ফলাদেশটা কিভাবে দেব? বলেন, ফলাদেশটা তাহলে আমরা কিভাবে দেব? আমাদের সংখ্যা তত্ত্ব মোতাবেক কিন্তু রাহুর ক্লাস আজকে, ভাইটাল পয়েন্ট কিন্তু রাহু, আর দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে মঙ্গল।
তাহলে মঙ্গলটা আগে আমরা মঙ্গল নিয়ে আসি। মঙ্গল দেখুন মকর লগ্নের ক্ষেত্রে চতুর্থ এবং আয়পতি। তো মকর লগ্নের ক্ষেত্রে চতুর্থ আয়পতি মঙ্গল, সে তো পাপ গ্রহ, তাছাড়া পাপ দিষ্ট এবং পাপযুক্ত। ভাগ্যটা কোথায় দেখেন, যে প্রথমে যে বলা হলো যে 31 তারিখ 12 মাস 2021 সাল, এবং সেই ক্ষেত্রে বৃহস্পতি আসছে। তো বৃহস্পতি যে শুভ ফলটা দেবে, সে বৃহস্পতি শুভ ফল দেবে কিভাবে? মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাপ গ্রহ, সে কিন্তু ধনভাবে বসে আছে। তাহলে নিশ্চয়ই ধন উপার্জনের পথে সে বাধা সৃষ্টি করবে। ধনভাবে বৃহস্পতি, বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি, তাহলে উপার্জনে বাধা সৃষ্টি করবে। ওদিকে ব্যয়ের মাত্রা কিন্তু বাড়াবে, কারণ সে ব্যয়পতি, বাড়াবে তো নাকি? তাহলে উপার্জনে বাধা সৃষ্টি করলো, আবার ব্যয়ের মাত্রাও বাড়ালো। তাহলে মাঝখানে কি হলো? শেষ দিনটি আমাদের পকেটকে শূন্য করে দিল, এটাই তো। বা সঞ্চয়ে সঞ্চিত অর্থকে বিনাশ করলো। আজকে উপার্জন কিন্তু হলো না। আর সাধারণত 31st দিনে সাধারণত মানুষ কিন্তু একটু আনন্দ উল্লাসেই থাকে। তো উগ্রতা থাকবে স্যার, হ্যাঁ, একটু উগ্রতা থাকবে স্যার। একটু উগ্রতা থাকুক আর না থাকুক, মানুষ একটু আনন্দ উল্লাসের জন্য আর কি মত্ত থাকে, ব্যয় করে, হ্যাঁ একটু ব্যয় করে। তো সেই জন্য দেখুন সেই গোচর প্ল্যানেটেও কিন্তু সেই ব্যয়ের ভাবটা দেখাচ্ছে। তো আজকে 31st স্যার, নাইটে বৃহস্পতি কি এখানে মারক ফল দেবে নাকি ধনফল দেবে? হ্যাঁ, বৃহস্পতি কি এখানে মারক ফল দেবে না ধনপতির ফলটা দেবে? কেন ধনপতির ফল কিভাবে দেবে? ধনপতি তো লগ্নে বসে আছে বুধযুক্ত হয়ে। ধনপতি তো শনি, বৃহস্পতি না, তো ধনপতি, ধনক্ষেত্রে আছে তো, তাই জন্য বললাম। কিন্তু সে তো পাপ গ্রহ। হ্যাঁ, তারপরে হ্যাঁ। মঙ্গলের দৃষ্টি আছে, মঙ্গলটাও তো অশুভ হয়ে পড়ে আছে। এই সব দিক দিয়ে বৃহস্পতি আছে খারাপ। অবশ্যই খারাপ। বৃহস্পতিটা তো মকর লগ্নের ক্ষেত্রে পাপ, উপরন্ত পাপ দৃষ্ট। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে না, একেতে হ্যাঁ, পাপ হ্যাঁ। আবার পাপ দৃষ্ট হয়েছে। দুজন দৃষ্টি পড়ছে। তাহলে বৃহস্পতি এখানে, এই যে বৃহস্পতি আমরা যেটি পেলাম, এই বৃহস্পতি এখানে শুভ ফল দেওয়ার ক্ষমতা সে কিন্তু লোপ পেয়েছে, সে আর শুভ ফল দিতে পারছে না। তো জাতকটি যদি জন্ম 31শে ডিসেম্বর 2021 হতো, তাহলে আজকের দিন তার কেমন হতো? আজকে স্যার, যদি সে অপযশ আসতো- অপমান এগুলো কি হতে পারে? হ্যাঁ, বৃহস্পতি তো মান সম্মানের কারণ। তো সে বৃহস্পতি মান সম্মান, সম্ভ্রম, এমনকি দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠা, যশ, সম্মানের, আবার যারা শিক্ষক, গবেষক, লেখক, পুস্তক প্রকাশক, সংবাদপত্র সম্পাদনা, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, এইগুলোই তো বৃহস্পতির কাজ। কিন্তু সেইগুলোতে তো সে বাধা সৃষ্টি করবে, করবে না? সেইগুলোতে কি সে জয়ী করাবে এখানে? বলেন, করাতে পারে? ঠিক স্যার। হ্যাঁ, না, না। তাহলে এইবার লগ্ন ভাবকে কি করছে দেখেন। আবার লগ্ন ভাবকে, আমাদের দেহ মনকে কি করছে? সে নাই অর্থ সম্পদ, সম্পত্তি, মান, যশ, খ্যাতি, এগুলো নাই বৃহস্পতি ঠেকাতে পারলো না, তারা ধ্বংস করলো। কিন্তু লগ্ন ভাবকে কি করছে? মকর লগ্নে তো স্বয়ং, মানে শনি স্বয়ং মারক গ্রহ, তাই না? মকর লগ্নের ক্ষেত্রে শনি স্বয়ং মারক। স্বয়ং মারক না? তা স্বয়ং মারক, সে স্বয়ং নিজের পেটের মধ্যে স্বয়ং মারক ঢুকে আছে। তাহলে কি হবে? নিজেকে মারার জন্য উদ্যত থাকবে না? দেহ মনকে মারার জন্য উদ্যত থাকবে না নাকি? লগ্ন বলতে শরীর স্বাস্থ্য সুস্থ রাখে স্যার। হ্যাঁ, লগ্নে বৃহস্পতি হ্যাঁ, শরীর স্বাস্থ্য সুন্দর রাখে তো। সুন্দর রাখে, কিন্তু লগ্ন সাপেক্ষে তো। এবার মকর লগ্নের শনি, এটা তো কুম্ভের শনি নয়, বা ধরেন আপনার তুলার শনি নয়। এটা দেখতে হবে না? লগ্নপতি লগ্নে শরীর স্বাস্থ্যকে ভালো রাখে, কিন্তু মকর লগ্নের একমাত্র মারক গ্রহ শনি, সে লগ্নে বসে আছে। আর ব্যাধিপতি বুধকে সাথে নিয়ে, আপনি দেখুন তো, তাই না? ব্যাধিপতি আর ভাগ্যপতি, সেক্ষেত্রে কোনো উপকার আসবে? না না, ব্যাধিপতি এবং ভাগ্যপতি বুধকে সঙ্গে নিয়ে, তার উপরে রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে বসে আছে। তাহলে কি হচ্ছে? তাহলে এই শনি কিভাবে আপনার দেহ মনকে ভালো রাখবে?
আপনার বুদ্ধি শুদ্ধিকে কিভাবে শুভ বুদ্ধি দেবে, বা ধরেন আপনার কৌশলকে কিভাবে জাগ্রত করবে, ভাগ্য কিভাবে সে জাগ্রত করবে। ভাবুন একটু, স্যার বুধ কি নবমপতির ফল দেবে? কিভাবে দেবে? নবমপতি না, তো উনি কিন্তু ফলটা কি নবমপতি। কিভাবে দেবে? সে তো আগে ষষ্ঠপতি। ষষ্ঠপতি সে হ্যাঁ। রাহু দ্বারা পীড়িত হয়ে মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে রাহুর দৃষ্টিতে। রাহুর দৃষ্টি বুধের পরে তো নিশ্চয়ই শুভকারক নয়। তাছাড়া লগ্ন ভাবস্থ ষষ্ঠপতির যুক্ত বুধ, এটা শুভকারক নয়। তো যেহেতু শুভকারক নয়, তা সেহেতু ভাগ্যপতি সে থাকলেই কি না থাকলেই কি, ভাগ্যপতি তো পরে আসতেছি। তাহলে আমার ভাগ্যে যা আছে সেই ভাগ্যটা দিতে আজকে সহযোগিতা করবে তো রাহু এবং মঙ্গল। সে রাহু বেটা তুঙ্গস্থ থেকে দৃষ্টি দিয়েছে, এমনকি যে মঙ্গল আমাদের কিছু করতে পারে, সূর্য বীর্য ঐশ্বর্য দেবে, সে মঙ্গল নিজ গৃহে বসে আছে। কিন্তু মঙ্গল তো পাপ গ্রহ, পাপ যুক্ত, পাপ দিষ্ট। তাহলে কি আছে আজকের প্ল্যানেটে বলেন? বলেন দেখি, কে বলতে পারবেন কি হতে পারে আজকে? সুনন্দা পাল বলুন, আপনি একটু প্ল্যানেটটা ভালো বোঝেন তো, আপনি একটু উত্তর দিন তো, কি হতে পারে আজকে? 31 তারিখে জন্ম তারিখ 31 রাহুর তারিখে। আপনি স্যার প্রশ্নটা আরেকটু হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা আরেকটু আমি বলতে চাচ্ছি 31 তারিখে একটি শিশু জন্মগ্রহণ করেছে, অর্থাৎ রাহুর তারিখে। আবার আজকে 31 তারিখে সে আপনাদের কাছে হাত দেখাতে আসছে। তো রাহুর তারিখে জন্মগ্রহণ করেছে, বৃহস্পতির মাস আর হচ্ছে বুধের বছর, এ মিলে 3 হচ্ছে বৃহস্পতি। তার সংখ্যা তত্ত্বে প্রথম সংখ্যার গুরুত্ব সর্বাধিক, জন্ম তারিখ সংখ্যা। তারপরে হচ্ছে সালে মাসে মিলে দ্বিতীয় গুরুত্ব, বারের সংখ্যা তৃতীয় গুরুত্ব। আবার এখানে যদি আসতে হয় তাহলে প্রথম তারিখের সংখ্যা ফার্স্ট, তৃতীয় হবে সালে মাসে মিলে সংখ্যা, চতুর্থ হবে বার সংখ্যা, আর দ্বিতীয় হবে হচ্ছে সাল মাস বার মিলে যে সংখ্যা হবে। তাহলে প্রথম শক্তিশালী সংখ্যা কিন্তু রাহু, আর দ্বিতীয় শক্তিশালী সংখ্যা কিন্তু মঙ্গল। তো গোচর প্ল্যানেটটি করে দেখা গেল যখন সে ভাগ্য জানতে আসছে তখন সে মঙ্গলটি পাপযুক্ত, পাপদিষ্ট, এবং মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল পাপ। মকর লগ্নের ক্ষেত্রে শনি স্বয়ং মারক, তাহলে স্বয়ং মারক সে লগ্নে বসে আছে। বুধ হচ্ছে ব্যাধিপতি, সে লগ্নে শনি যুক্ত হয়ে বসে থেকে রাহুর দৃষ্টি পড়েছে। ঠেকাতে পারত একমাত্র বৃহস্পতি, যে জন্ম তারিখ মাস সাল মিলে বৃহস্পতি হচ্ছে। বৃহস্পতি তার ঠেকানোর অধিকার তার ছিল, বা সে ক্ষমতা তার ছিল। কিন্তু বৃহস্পতিও এই লগ্নের পাপ গ্রহ, সে ধনভাবে পাপ মঙ্গলের দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়েছে। তাহলে এই লোকটির কি হতে পারে? স্যার মানে এই লোকটির তো জীবনে মানে শুভের চাইতে মানে অশুভ বিষয় বেশি ঘটবে। আজকের দিনে না দীর্ঘদিন ধরে? আজকের দিন রাহুর অবস্থানও তো না স্যার, আজকে তো মানে ভালো দেখছি না, কারণ রাহু এই লগ্নের জন্য মারক, আর সে তো পঞ্চমে বসে আছে উচ্চস্থ হয়ে। স্যার যোগাযোগ, সন্তান, লেখাপড়া এই তিনটি তো খারাপ যাবে স্যার আজকে। একে একে ভাব বলে যান যে লগ্ন ভাব কি হবে, মানে দেহ মন কেমন হবে। স্যার দেহ মনে ভালো শনি হবে না। মারক গ্রহ, তার সাথে ষষ্ঠপতি বুধ থাকায় আজকে তার শারীরিক পীড়া ও অসুস্থতা দিন যাবে, এবং মানসিক দিক কোন দিয়েও সে বিষণ্ণ অসুস্থতা থাকবে। হবে? অসুস্থতা হলে কোন দিকে, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গকে আঘাত করবে? স্যার বুধ তো বুদ্ধিবৃত্তির ব্যাপার, তাহলে মাথা বা মস্তিষ্ক এইসব বিষয় কি বেশি হতে পারে? শুধু মস্তিষ্ক হবে কেন, বুধ আরো রোগ ব্যাধি দেয় না? স্নায়বিক সমস্যা দিতে পারে। হ্যাঁ, কি স্যার দিতে পারে? স্নায়বিক সমস্যা, হ্যাঁ হ্যাঁ, স্যার স্নায়বিক সমস্যা দিতে পারে। হ্যাঁ, নাক কান গলার রোগ দিতে পারে, নার্ভের প্রবলেম বা শিরার রোগ দেখা দিতে পারে, বাত ব্যাধির প্রবণতা দেখা দিতে পারে, যেটা পক্ষাঘাতিক বাত, এগুলো দেখা দিতে পারে। কারণ ক্রনিক ডিজিজের মালিকও কিন্তু শনি।
হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয়পতি বৃহস্পতি দাদা সুস্থ এবং তৃতীয় থাকার জন্য আজকে ব্যয় বেশি হবে স্যার। দ্বিতীয় পতি দ্বাদশস্থ মানে তৃতীয় এবং না, দ্বাদশপতি, বৃহস্পতি দ্বিতীয় থাকে। তৃতীয় এবং দ্বাদশপতি ধনভাবে আছে বৃহস্পতি। হ্যাঁ, তাহলে ব্যয় বৃদ্ধি হবে। হ্যাঁ, ব্যয় বৃদ্ধি হবে, বুঝলাম। এবার তার মান সম্মান সম্ভ্রম কেমন থাকবে প্রতিষ্ঠার দিকে? এই ক্ষেত্রে যশ অসম্মান বা খারাপ কিছু আজকে তার নেগেটিভ দিকটাই স্যার বেশি যাবে। বেশি যাবে। নানাভাবে মানসিক স্বাস্থ্যে পীড়িত হবে, রবি তার লাঞ্ছিত হবে, দ্বাদশে আছে। অপমানিত হবে। বৃহস্পতি। হ্যাঁ, তাহলে মঙ্গল দৃষ্ট বৃহস্পতি থাকার কারণে তার মান সম্মান সম্ভ্রম এমনকি প্রতিষ্ঠা যশ সম্মানেও আঘাত হানবে। নষ্ট হবে। পকেটকে শূন্য করে দিতে পারে, আয় উপার্জন হতে নাও হতে পারে, সঞ্চিত অর্থ ব্যয় করাতে পারে, এগুলো আজকে করাতে পারে। এইবার তৃতীয় ভাব বলুন তো। আর তৃতীয় ভাবটা আমি বলতে পারছি না, তৃতীয় ভাবকে একটু বলবেন? হ্যাঁ, তৃতীয় ভাবটা বলেন। তৃতীয় ভাব কি বলা হতে পারে? ভাই বোনের সাথে স্যার, তৃতীয় সম্পর্ক ভাবটা কেমন বলতে থাকে? পারছি না। স্যার পঞ্চম ভাব কি স্যার মানে লগ্নের সাথে মানে না, স্যার, জড়িত তৃতীয় কোনো ভাবটা আগে বলেন, বিষয় স্যার। আছে? না, সিরিয়াল অনুযায়ী সুনন্দা ম্যাডাম, সিরিয়াল অনুযায়ী হোক। তৃতীয় দ্বাদশপতি, হ্যাঁ আমি ক্লিয়ার করে দিই, তারপরে উত্তর দেন। তৃতীয় এবং দ্বাদশপতি সে কিন্তু ধনভাবে বসে আছে। তৃতীয় ভাবে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি আছে। হ্যাঁ, তাহলে আমরা বিচার করব, কিন্তু ভাই বোনের বিচার করব তো তৃতীয় ঘর থেকে। স্যার, তৃতীয়তে রাহুরও দৃষ্টি আছে স্যার। রাহুর তৃতীয় দৃষ্টিটাকে খুব একটা গুরুত্ব নাই দিলাম আমরা। তো বলেন, রাহুর সাধারণত টাকা পয়সা নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে স্যার। না, তাহলে হলো না। এখানে হতে পারে তৃতীয় ভাবে শনির দৃষ্টি আছে আর তৃতীয় পতি পাপযুক্ত, পাপদিষ্ট, পাপযুক্ত নয় পাপদিষ্ট এবং পাপ গ্রহ। তো এখানে হতে পারে তার ভাই বোনদের সাথে কলহ হতে পারে, ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে মনোকষ্ট, মনোবেদনা, তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি, এগুলো হতে পারে। এমনকি পারিবারিকভাবে ভাই বোনের মধ্যে কলহ বিবাদ তৈরি করতে পারে। এটি মীমাংসা করার যে চেষ্টা করবে একমাত্র শুক্র, পঞ্চম দশমপতি, একাই রাজ্যকারক, কিন্তু শুক্রটা তো শালা দ্বাদশে যে রবি যুক্ত হয়ে বসে আছে, তাহলে শুক্র স্যার আবার পছন্দ আমি করবে না। যে কারণে বললাম স্যার, হ্যাঁ, দ্বাদশপতি ও তৃতীয়পতি সে দ্বিতীয় স্থানে বসে আছে, অবশ্যই ভাই বোনদের সঙ্গে একটা অর্থ সম্পর্ক নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, এই কারণে বললাম স্যার। হ্যাঁ, 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 এটা সঠিক বলেছেন যে ভাই বোনদের সাথে অর্থের ভাগাভাগি নিয়ে কিছু সমস্যা হতে পারে। বাবা 500 টাকা দিয়েছে, ভাই বোন 4 জন 125 টাকা করে পাবে, কিন্তু কেউ বললো না আমার 200 টাকা লাগবে, এইবার তোমরা ভাগ করে নাও, জানি বা নাও, তোমরা 100 টাকা করে নাও। তাহলে এটা নিয়ে দেখা গেল ভাই ভাই ঠস বাঁধতে পারে। হ্যাঁ, এটা তৈরি হতে পারে। স্যার, চতুর্থপতি মাতৃস্থানে স্যার কোনো সমস্যা হতে পারে এবং গুপ্ত কোনো রোগ, গুপ্ত কোনো সমস্যা নিয়ে ঝামেলা হতে পারে আজকে। না, চতুর্থ এবং আয়পতি মঙ্গল আয় ভাবে সে কিন্তু পাপদিষ্ট, পাপযুক্ত। আর চতুর্থ ভাবে কোন, স্যার, মঙ্গল কেতুর সাথে কেতু যুক্ত হওয়া স্যার, হ্যাঁ মঙ্গল কেতু যুক্ত, হ্যাঁ। চন্দ্র সাথে নিয়ে, হ্যাঁ, তাহলে চন্দ্রকে সাথে নিয়ে। মায়ের শরীর স্বাস্থ্য, গুপ্ত কোনো রোগ, গুপ্ত কোনো ঝামেলা হতে পারে স্যার আজকে। গুপ্ত রোগ নিজের হবে তো সেটি ইসের কারণে, মানে লগ্নে শনি থাকার কারণে। লগ্নে শনি থাকার কারণে ক্রনিক ডিজিজ যেগুলো, মানে ওই বুধের রোগগুলো হবে, আর শনির রোগ কোনগুলো, যেমন অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, বুঝলেন, এই সকল রোগ, হাড়ের রোগ, হাড়ের ভিতর মজ্জার রোগ, এগুলো হতে পারে। কিন্তু গুপ্ত রোগ বলতে আমরা বুঝি, কিন্তু গুপ্ত রোগ বলতে যৌন রোগ, গুপ্ত রোগ এগুলোকে বুঝি, গুপ্ত অঙ্গের রোগ, সেগুলোর প্রবণতা তো এখানে দেখা যাচ্ছে না। এখানে তো শুক্রের কোনো কানেকশন আছে? না স্যার, মঙ্গল যুক্ত আছে চতুর্থপতি, কেতু বলা স্যার। হ্যাঁ, চতুর্থপতি মঙ্গল মঙ্গল যুক্ত, মঙ্গল সাথে কেতু যুক্ত, চন্দ্র সাথে। আমার কথা হচ্ছে চতুর্থ ভাব কেন রোগ ব্যাধি দেবে, চতুর্থ এবং আয় ভাব কেন রোগ ব্যাধি দেবে? না, আমি স্যার মায়ের কথা বলেছি স্যার, ও আচ্ছা আচ্ছা। আমি বলেছি ওনার মায়ের এই রোগগুলো হতে পারে জাতকের, আবার যে মার গুপ্ত কোনো রোগ এবং ক্যালসিয়াম জাতীয় রোগের ঘাটতি, মা নিয়ে টেনশন, দুশ্চিন্তা, এইগুলো আমি বলছি স্যার। কেন ক্যালসিয়াম আসলো কেন এখানে? মঙ্গল কি চন্দ্র ক্যালসিয়াম? চন্দ্র আছে, চন্দ্র কেতু যুক্ত আছে মঙ্গলের সাথে স্যার। হ্যাঁ, তা মঙ্গল কি ক্যালসিয়ামের কারক গ্রহ না না, রক্তের কারক? চন্দ্র
চন্দ্রের জন্য বলছি স্যার। ও চন্দ্রের জন্য বলেছেন, তা চন্দ্রটা তো এখানে চন্দ্র মঙ্গল ক্ষেত্রে একাদশে আছে, মঙ্গলের ঘরে তা একাদশে। চন্দ্র মানে তো সপ্তমপতি, তাহলে সে সপ্তমপতি হচ্ছে পাপযুক্ত পাপদিষ্ট হয়েছে, তাহলে মায়ের কেন হবে? আপনি তো বলতে পারতেন জীবন সঙ্গী বা জীবন সাথীর হবে, এটা তো বলতে পারতেন। মায়ের কেন, মাকে কেন টানলেন এখানে? স্যার চতুর্থ ভাব বলে বলছিলাম স্যার। না, এখানে কিন্তু মায়ের হওয়ার কথা নয়। চতুর্থ আয়পতি মঙ্গল মকর লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ, কিন্তু নিজ গৃহে বসে আছে, তার কি কোনো শক্তি নেই? আবার রাশিতে বসে আছে, তার কি কোনো শক্তি দেবে না? দেবে না? কেতু উচ্চস্থ আছে। হ্যাঁ, আর কে তুঙ্গস্থ কেতুর সাথে বসে আছে, তাহলে আমরা এখানে মাকে তো টানতে পারি না নিশ্চয়ই। মায়ের এখানে কিন্তু খুব একটা খারাপ কিছু হবে না, বরং পঞ্চমে তুঙ্গস্থ রাহু বসে আছে, আর পঞ্চম দশমপতি রাজ্যকারক গ্রহ শুক্র দ্বাদশে থাকায় বাবার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, বাবার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি পুত্র সন্তান নিয়েও কিন্তু ব্যাধি পীড়ায় বা তাদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে। এটি দেখেন মেনে নেওয়া যায় কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ, অষ্টম রবিও দাদাগিরি আছে, শুক্রযুক্ত। কারণ পঞ্চম দশমপতি শুক্র একাই রাজযোগের কারক, সে তো দ্বাদশে ব্যস্ত হয়েছে, তাহলে সে সাপোর্ট দিচ্ছে না। উপরন্তু পঞ্চমে শুক্র রাহু তুঙ্গস্থ থেকে সে লগ্নের উপর দৃষ্টি দিয়েছে, আবার পঞ্চম ভাবে কিন্তু মঙ্গলও কিন্তু স্বক্ষেত্রগত মঙ্গল দৃষ্টি দিয়েছে। তা রাহু মঙ্গলের দৃষ্টি আর রাহু মঙ্গলের জ্যোতি, আজকে এই যে রাহু মঙ্গলের জ্যোতি বা রাহু মঙ্গলের দৃষ্টি, এটাই তো তৈরি করেছে আপনার সংখ্যা তত্ত্বে, করেছে না? তো গোচর প্ল্যানেটেও কিন্তু হ্যাঁ, তাই স্যার। বেঁধে গেছে। এই দিন কেন এই নিয়ে আলোচনা হবে, এটা তো ভাবার কথা ছিল না। আধা ঘন্টা যদি লেট না হতো আমার ক্লাসে যোগদান করতে, তাহলে তো অবশ্যই আমার ইচ্ছা ছিল আজকে মান্ডেন অ্যাস্ট্রোলজি নিয়ে ক্লাস শুরু করব। 31st নাইটে যদি আপনারা ছুটি না চান, তাহলে রাত্রে আমরা এটাকে মান্ডেন অ্যাস্ট্রোলজিকে 2টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত করব, এরকম ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাকে আমি একটা নষ্ট কথা বলবো করলো স্যার? কে? সেই ইচ্ছাকে নষ্ট করলো সর্বপ্রথম রাহু, যে জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইলাম যে আমরা ক্লাসে 40 মিনিট পরে আমি যোগদান করেছি। আমি আজ পর্যন্ত এই অনলাইন ক্লাসে কোনোদিন মনে হয় না যে আমি পরবর্তীতে যোগদান করেছি। 9টা বাজার আগেই যোগদান করেছি, আপনারা যোগদান করেননি বিধায় আমি অন্য কাজ করতে রয়েছি বা হয়তো ঘুরতে রয়েছি, আপনারা যোগদান করলে শুরু করেছি, কিন্তু লাইন আমি 9টায় দেইনি, এমনটি কিন্তু ঘটেনি। আজকে কেন ঘটলো? আজকে এটা রাহু ঘটিয়েছে, নিশ্চয়ই রাহু ঘটিয়েছে নাকি? তাই তো নাকি? স্যার হ্যাঁ বলেন। স্যার আমি কিছু বলছি কি স্যার? হ্যাঁ বলেন। স্যার আমি বলছি কি স্যার, আপনি তো গত বছর 52টা ক্লাসের বেশিও ক্লাস করাইছেন স্যার, তা আমাদের কি একটু বেশি ক্লাস দেবেন স্যার? হ্যাঁ অন্য কোনো একটা অবশ্যই দিন টিন দেখি। অবশ্যই পাবেন, এটা পাবেন। আমার পঞ্জিকাটা ধরেন আশা করতেছি আগামী মাসের 20 তারিখের মধ্যে আমি প্রেসে দিব। প্রেসে দিতে পারলে আমি একটু আমার মাথার থেকে বোঝাটা নেমে যায়। আমি প্রতি রাত্রে কিন্তু 2-3টে পর্যন্ত কাজ করি, প্রত্যেকটা রাত্রে। কিছুদিন আগে করতাম যে একদিন অন্তর একদিন নাইট করতাম, তা এখন ফুল নাইট আর কাজ করে পারছি না। তো 2-3টে পর্যন্ত করে 2-3 ঘন্টা ঘুমাই আবার 7টার ভিতর তো উঠতেই হয়, 7টা20-এর মধ্যে উঠতে হয় টিভির প্রোগ্রাম করার জন্য। তারপরে তো ধরেন এদিকে ইউটিউবের ভিডিও থাকে, চেম্বার বন্ধ, চেম্বার টোটালে করি না, তো বন্ধ রেখে এখন স্বপ্ন শুধু পঞ্জিকাটা প্রেসে দেওয়া, সেটি আগামী মাসের 20 তারিখের মধ্যে। এটি দেওয়া হয়ে গেলে বিক্রয় করার জন্য আমার কোনো সময়ের প্রয়োজন নেই, কারণ পঞ্জিকা বিক্রি হয়ে যায় 10 দিনের মধ্যে, যেহেতু সবার আগে বের হয়, ওটা 10 দিনের মধ্যে সেল শেষ। তো শুধু দেওয়া পর্যন্ত কেপি তার পরবর্তীতে আপনারা পাবেন। যদিও এর আগে আমরা কেপির ক্লাস নিয়েও এক্সট্রা ক্লাস দিয়ে চালু করব কথা দিয়েছিলাম, কিন্তু দেখেন বিধি বাম, আমার শনি 7.5 চলছে, বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি একটার পরে একটা লেগে আছে। আজকের দিনেও সেই বাধা। গতকালকে সন্ধ্যা 7টায় আমি ঘুমাবো বিধায় রেডি হয়ে বাসায় চলে গেছি যে 7টা বাজার সঙ্গে সঙ্গে ঘুমাবো। এইবার আমি 8টায় ঘুমিয়েছি, রাত 1টায় জেগে 2 ঘন্টা জেগে বসে থাকতে হয়েছে, আবার সকাল 6টায় উঠে 2 ঘন্টা জেগে বসে থাকতে হয়েছে,
তারপরে সকালে ছোটাছুটি করে এসে এই ক্লাসে আসলাম। যাই হোক, যে কোনো কারণে তো এটিও কিন্তু এই রাহু ঘটিয়েছে। রাহু দেখুন গোচরে আমার লগ্নের একাদশ ভাবে বসে আছে, আর রাশির সে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাবে মিত্র ভাবে বসে আছে। তো সেই মিত্র ভাবকে মানে সেই মিত্র ভাবে ব্যাঘাত সৃষ্টি করেছে। আপনারা আমার মিত্র না, তো সেই মিত্র ভাবে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করেছে। তো ওদিকে আমরা না যাই, আমরা এইদিকে আগে ভাবগুলোকে দেখে আসি। তো তাহলে আমরা পঞ্চম ভাব কিন্তু পেয়ে গেলাম না? হ্যাঁ স্যার। স্যার, এইবার একটা কথা পঞ্চম ভাব ছিল, থেকে মানে তো আমরা স্যার, শিক্ষা ও পঞ্চম বিচার ভাব- হ্যাঁ বলুন। স্যার পঞ্চম ভাবের সাথে স্যার লগ্ন ভাবের একটা মানে নিবিড় সম্পর্ক আছে না? মানে স্যার মানে পঞ্চম ভাব হলো মানে মেধা, আর লগ্ন ভাবটা তো মাথা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগ্ন ভাব মানে ফুল দেহ, আর পঞ্চম ভাব হচ্ছে ব্রেন। হ্যাঁ তাহলে আজকে ফুল দেহকে যখন ড্যামেজ করে দিয়েছে, তখন মাথাকে বাদ দিয়ে দিয়েছে নাকি? আর ষষ্ঠপতি বুধ যে লগ্নে থেকে রাহু দৃষ্ট থাকার কারণে সেই গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল করে দিয়েছে, বুদ্ধিবৃত্তির তীক্ষ্ণতা নষ্ট করে দিয়েছে, নাক কান গলার প্রবলেম তৈরি করেছে, নার্ভের প্রবলেম তৈরি করেছে, তো বাত ব্যাধির প্রবণতা বাড়িয়েছে। তাহলে মাথাটাকে কি আর বাদ রেখেছে? তাহলে ইনি যদি স্যার, একটা প্রশ্ন শিক্ষার্থী করবো? হয়, হ্যাঁ ইনি যদি শিক্ষার্থী হয়, তাহলে ইনার আজকে বিদ্যা শিক্ষা কেমন হবে? আজকে ধরেন উনি চাকরির ইন্টারভিউ দেবে বা উনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাহলে ওনার কি হবে? স্যার উচ্চস্থ রাহু, এই কারণে আমার একটা টেনশনে আছে যে রাহু কি কোনো সময় শুভ ফল দেয়? যদি কেন দেয় দেবে না? তাহলে স্যার শুভ হওয়া উচিত। রাহু যখন শুভ দেয় তখন এর মতো শুভ আর কেউ দেয় না। শনি যখন শুভ দেয় এর মতো শুভ আর কেউ কিন্তু দিতে পারে না। অর্থাৎ পাপ গ্রহ যখন শুভ দেয় তখন কিন্তু সর্বোচ্চ মাত্রায় শুভ দেয়। তো এক্ষেত্রে দেবে কিনা, আমার কথা হচ্ছে যে এটা কমান কথা যে রাহু শনি যখন দেবে স্বসাগরাধনের অধিপতি করবে। ওই জুতা ভাই দেন তো, আর যখন নেবে তখন কিন্তু পথের ভিখারি বানিয়ে দেবে, এটা কিন্তু করবে। তো সেই রাহুও কিন্তু ঠিক তদনুরূপ, যখন দেবে তখন প্রচুর পরিমাণে দেবে, আর যখন নেবে তখন কিন্তু একেবারে পথে বসিয়ে দেবে। মানে চিন্তাই রাহাজানি বা ধরুন আপনার ডাকাতি বা ধরুন লুটতরাজ, অজ্ঞান পার্টির কপ্পরে পড়ে একেবারে সবকিছু খুলে খেলে রেখে দিয়ে আপনাকে ছেড়ে দেবে। আপনি কি করবেন? তো এই লোককে বিদ্যাভাব কি করবে? এর রাজ লেখাপড়া কি ভালো দেবে না? মঙ্গল এবং চন্দ্রের দৃষ্টি আছে স্যার। শুধু স্যার, একটা কথা বললে বলবো? হবে? হ্যাঁ বলবেন। হ্যাঁ স্যার বলছি, মানে যখন স্যার মানে একাধিক প্ল্যানেট মানে একটা রাশিতে অবস্থান করে, তখন স্যার মানে আমি মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে আমি পার্সোনালি দেখেছি জিনিসটা খেয়াল করে। মানে ধরুন একসাথে মানে যে দুটো তিনটে চারটে গ্রহ যখন বসে, তখন স্যার মানে সংখ্যা তত্ত্ব অনুসারে যে সংখ্যাগুলো মানে ওদের আছে ওগুলো যোগ করে টোটাল স্যার যে সংখ্যাটা হয়, মানে যে প্ল্যানেটের সংখ্যা হয়, সেই প্ল্যানেটের স্যার রেজাল্টটা না আসে। এটা আমি দেখেছি আর কি। হ্যাঁ, তো এখন স্যার ধন্যবাদ, বুধ আর ভালো শনি। উত্তর দিয়েছেন। তাহলে আমরা যদি সেই স্যার পথে এটা আসি, যুগের কোন কিছু আছে নাকি স্যার? তাহলে দেখুন বৃশ্চিকে মঙ্গল বসে আছে 9, কেতু বসে আছে 7, আর ওখানে চন্দ্র বসে আছে 2। তাহলে 9 7 16 আর 2 18 মিলে 9, ওই সেই মঙ্গল। তাহলে তার বিদ্যাভাব কি হবে? আমার কথা হচ্ছে বিদ্যাভাবে মঙ্গলের দৃষ্টি পড়েছে আর বিদ্যাভাবে রাহু অবস্থান করছে, তাহলে তার বিদ্যাভাব কি হবে এটা বলেন আগে। আজকে আমি চাকরির ইন্টারভিউ দেব বা আজকে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব, বিদেশ যাওয়ার জন্য উচ্চশিক্ষার জন্য এম্বাসি ফেস হব, আমি আজকে ভিসা পাবো কিনা, আমি ভর্তি পরীক্ষায় জয়ী হব কিনা, আজকে চাকরি পাবো কিনা বলেন। স্যার আমার মনে হচ্ছে স্যার আগেই তো বলেছি বৃহস্পতির যশ অপমান অপযশ হবে, সেই কারণে স্যার আজকে বিদ্যাভাবও ভালো যাবে না। এখানে শুধু ওই কথার উত্তর দিলে কিন্তু আমি সেই উত্তর পরিপূর্ণ পাইনি। এখানে আরেকটি কারণ কিন্তু আছে, সেটি খুঁজে বের করুন। কি কারণ? আমার মনে হয় স্যার সে স্যার পাইতে পারে। কি কারণে পাইতে পারে? স্যার পঞ্চম ভাব রাহু পজিটিভ, এখানে রাহু হচ্ছে স্যার হঠাৎ বাইরের দিকে রাহু নিয়ে স্যার যেতে পারে। হঠাৎ করে ব্যস্ত হচ্ছে শুক্র রবি। শুক্র যদি রাহু স্যার পঞ্চম মানে হঠাৎ করে স্যার প্রাপ্তি দেয়। হুম।
তা হঠাৎ প্রাপ্তি এখানে কি দিতে পারবে? কিভাবে পারবে? সে তো পাপ মঙ্গল দ্বারা দিষ্ট হয়ে বসে আছে। স্যার আমার মনে হচ্ছে স্যার হুম স্যার আমি একটু বলি স্যার, আমার মনে হচ্ছে রাহু রাহু মঙ্গল চন্দ্র কেতু চারটার কম্বিনেশন যদি আমরা ধরি স্যার, হুম সেইখানে রাহু এবং মঙ্গলের যুগ একটা উগ্রতা তার মধ্যে সৃষ্টি করবে, এবং তার চন্দ্র এখানে নিচস্থ থাকায় তার এখানে একটা মানসিক ইনব্যালেন্স যেটা সেটা সৃষ্টি করবে, এবং সে বিভ্রান্ত হবে। বিভ্রান্ত হয় সে তার মোট যে প্রাপ্তিটা সেটা সে পাবে না এখানে। এমনকি তার যাত্রা পথে বাধা হতে পারে, পরীক্ষায় অংশগ্রহণ নাও করতে পারে, জ্যামে আটকে যেতে পারে, এইসব আপনি বলতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ, কর্তব্যতেও ব্যস্ত স্যার। এমনকি স্যার তার মানসিক মানসিক পীড়ার কারণে বা মানসিক সে নিজেকে প্রস্তুত রাখতে পারবে না এই বিষয়টা, যে কোনো কারণে তার ভিতরে একটা মনোভাব তৈরি হবে, একটা ছন্নছাড়ার মতো একটা মস্তিষ্কে একটা নেগেটিভ এনার্জি কাজ করবে, এরকম মনে হচ্ছে আর কি আমার স্যার। আপনাদের কাছে কিন্তু আমি এখনো সেই মূল জায়গায় যেতে পারলাম না। আপনাদের কারো নজরে কি পড়ছে না? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। বলছি যে দ্বাদশে তিথি আছে, মঙ্গল শখে এরা ভ্রমণের জন্য হ্যাঁ, একজন একজন করে বলুন। হ্যাঁ বলেন। শান্তনু স্যার সরকার বলছি দ্বাদশপতি দ্বিতীয় স্থানে আছে, এনার বিটা বিদেশ ভ্রমণে বিটা ব্যয় হয়ে যেতে পারে না স্যার? সেটা তো পরের ঘরে, দ্বাদশ ঘরে যখন হ্যাঁ, যাবো বেশ। তখন। এখন তো হচ্ছে আমার পঞ্চম ঘর। হ্যাঁ 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 স্যার মঙ্গল তো সক্ষেত্রে আছে, হ্যাঁ সেক্ষেত্রে তো পজিটিভ সাইড গুলো এসেছে। আবার রাশিতে আছে, আবার রাশিতে আছে, কিন্তু রাশিটা তো সপ্তম প্রতিশত নিঃস্ত হয়ে আছে। তাহলে সরমিতা ঘোষ বলছেন যে মঙ্গলটা স্বক্ষেত্রে আছে, কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল তো পাপ গ্রহ, সে স্বক্ষেত্রে আছে, বুঝলাম, সে পাপ দৃষ্ট আছে, তাহলে স্বক্ষেত্রের ফল দেবে। আবার ওদিকে নিঃস্ত চন্দ্র সপ্তম প্রতিযুক্ত আছে, সপ্তম ভাবের শনির দৃষ্টি আছে, তাহলে কি সে চন্দ্র আর শুভ ফল দিতে পারবে? কিন্তু আপনারা একটি জায়গায় কিন্তু নক করেননি, জায়গাটি হচ্ছে পঞ্চম দশম পতি, যেটা বিদ্যা এবং কর্মপতি। সে দ্বাদশে ব্যস্ত হয়েছে অষ্টম পতি রবিকে সঙ্গে নিয়ে, যার কারণে সে আজকে কোনো কাজেই জয়ী হবে না। একেতে পঞ্চম ভাবে রাহু, পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি, আর পঞ্চম পতি দ্বাদশে ব্যস্ত হয়েছে অষ্টম অর্থাৎ নিধন পতিকে সঙ্গে নিয়ে। এটাকে বাদ দিলে কিন্তু হবে না, কারণ রাজযোগকারক তো পঞ্চম আর দশম পতি। এ যদি বকরি হয়ে দ্বাদশে না বসতো এবং অষ্টম পতির সঙ্গে যুক্ত না হতো, এই শুক্রটা যদি তৃতীয় তুঙ্গস্থ থাকতো, বা এই শুক্রটি যদি দশমে বা পঞ্চমে থাকতো, তাহলে রাহু বেটার আর মঙ্গল বেটার কি করার ছিল আজকে বলেন? এই জায়গাটা আপনারা কেন নক করেননি কেউ বলেন? স্যার আমি শুক্র বলছিলাম, কিন্তু রবি বলিনি স্যার। হ্যাঁ আমি পঞ্চমপতি শুক্র দ্বাদশস্থ এটা বলছিলাম, কিন্তু রবিটা মানে অষ্টমপতি রবির কথাটা বলিনি স্যার। হ্যাঁ শুক্রের কথা বলেছেন না তো, আপনি ব্যাখ্যা দিয়ে তো বলেন নাই, ব্যাখ্যা দিয়ে বলেন নাই। কিন্তু এখানে মকর লগ্নের ক্ষেত্রে ভালো ফল দেয়। হ্যাঁ বলুন। হ্যাঁ। হুম। না না দেখে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, আমি ক্লাসে একটু পরে দাঁড়াচ্ছি। জীবন ইয়ে কার্গো কোন পর্যন্ত আছে? আচ্ছা দ্রুত একটু যোগাযোগ করেন রাখেন। আচ্ছা, তো এই জায়গাটিতে আপনাদের নক করতে বলেছিলাম যে আমাদের পঞ্চমপতি কর্মপতি এ যদি শুভ অবস্থানে থাকতো শুক্র, তো আজকের বার সংখ্যা যে শুক্রবার, এই শুক্রবারকে আমরা 3 নাম্বার জায়গায় 4 নাম্বার জায়গায় নিয়ে ফেলেছি। 2 নাম্বার জায়গায় হচ্ছে সংখ্যা তত্ত্বে মঙ্গল। তাহলে রাহু আর মঙ্গল হচ্ছে 1 আর 2, দ্বিতীয় প্রথম শক্তিশালী রাহু, দ্বিতীয় শক্তিশালী মঙ্গল, 4 নাম্বার শক্তিশালী হচ্ছে শুক্র। তাই সেই শুক্র এই লগ্নের একমাত্র রাজযোগকারক গ্রহ, 4 নাম্বার শক্তিশালী গ্রহ, কিন্তু সে যে ব্যস্ত হয়েছে অষ্টমপতি নিধনপতির সাথে, যার জন্য তার পঞ্চম এবং দশম ভাব, এই দুটি ভাব, যে কর্মভাব, যে কর্মের জন্য আমরা চাকরির ইন্টারভিউ দেব,
এমনকি উচ্চশিক্ষার জন্য এম্বাসি ফেস করব বা উচ্চশিক্ষার জন্য যে ইন্টারভিউ দেব, এটার ফল আপনাদের পক্ষে আসবে না, কোনো না কোনো ভাবে বাধার সৃষ্টি করবে। স্যার দ্বাদশে কি শুক্র মানে কোনো ভালো ফল দেয় না? অষ্টমপতি যুক্ত হয়ে বসে আছে, কেন দেবে? একমাত্র রাজ্যকারক গ্রহ, সে রাজার মতো ফল দেবে। তাহলে সে দ্বাদশে যে ব্যস্ত হয়েছে, তাহলে রাজা যখন পদ ছেড়ে দিয়ে চেয়ার ছেড়ে দিয়ে নিচে নেমে যাবে, তখন কি হবে বলেন? কি হবে? স্যার ওই যে শারীরিক সমস্যার কারণেও স্যার মানে যে নার্ভে দুর্বলতাও থাকবে, সেজন্য পারবে না, মানে ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আজকে কমে যাবে যেহেতু রবি শুক্র একসাথে আছে। হ্যাঁ, তার শৌর্য বীর্য ঐশ্বর্য থাকবে, তবে তো রাজ্য জয় করবে, মানে রাজ্যকে ধরে রাখবে, তার চেয়ারকে ধরে রাখবে। সেটি তো বৃহস্পতি সহযোগিতা করছে না, তাকে করছে? মঙ্গল তাকে সহযোগিতা করছে? করছে না। তো যে দুটি ব্যক্তি তাকে তার দেহ মন সুনাম যশ খ্যাতি শক্তি ধন ঐশ্বর্যকে ধরে রাখবে, সেই দুটি দিকই তো ধ্বংস করে দিয়েছে। তাহলে কিভাবে সে এই দিনে এই শুক্র রাজ্যকারক শুক্র কিভাবে রাজ্যকের ফল দেবে? খালি গ্রহ রাজ্যকের কারক রাজ্যকের ফল দেবে কোথায় থাকলে দিত? পঞ্চমে থাকলে দিত, দশমে থাকলে দিত, তৃতীয় তুঙ্গস্থ থাকলে দিত, কিন্তু দ্বাদশে আবার বক্রি হয়ে বসে আছে নিধনপতি রবির সঙ্গে, এই জন্য সে দেবে না। এই শুক্র কোনো ক্রমেই রাজ্যকের ফল দেবে না, যার জন্য আজকে নিউমারোলজিতেও কিন্তু দেখুন সেই 4 নাম্বার জায়গায় গিয়ে শুক্র পড়েছে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা যদি গোত্রটা হিসাব করি স্যার, যেমন লগ্নটা হয়তো আর ঘন্টাখানেক পরে এখানে থাকবে না, থাকবে না, তাইলে আমরা তো হিসাব করছি তার আজকের দিনের ফলাফল। তাইলে ওই এই মকর লগ্নের যে জাতক, মকর লগ্নের যে জাতক, হ্যাঁ তার লগ্ন ঘন্টাখানেক পরে চলে গেল কুম্ভে। হ্যাঁ হ্যাঁ কুম্ভে, তাইলে তখন তো স্যার টোটাল ফলাফলটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে। সে তো তাহলে আমাদের সংখ্যা তত্ত্বের সাথে স্যার সেটা মিলবে কিনা সেটা প্রশ্ন স্যার। কেন মেলবে না? আমার কথা হচ্ছে যে মরণের খবর যদি চরণে বলে, খনা বলেছে, তাহলে ভাগ্যের খবর কি ইয়ে বলবে না, মানে আপনার জ্যোতিষ বলবে না বা মস্তিষ্ক বলবে না? যদি তার মানে কুম্ভ লগ্ন হয়, যদি কুম্ভ লগ্ন হয়, ধরেন যদি আমার ক্লাসটা কুম্ভ লগ্নে শুরু হতো, তাহলে সেই ব্যক্তি ভাগ্য গণনা করতে কুম্ভ লগ্নে আসতো না। যার 31 তারিখ 31শে ডিসেম্বর 2021-এ যার জন্ম, সে কুম্ভ লগ্নে আসতো না, দেখবেন আসবে না, এটা জীবনেও পাবেন না। কোন ক্লায়েন্টের ভাগ্য সে নিজে ধরিয়ে দেবে জ্যোতিষকে, তবেই না জ্যোতিষ ধরবে, অর্থাৎ ভাগ্য তাকে টেনে নিয়ে আসবে। একটি লঞ্চ পুড়ে গেছে কিছুদিন আগে, আপনারা দেখেছেন যে লঞ্চে নিউজে দেখা যাচ্ছে 40 থেকে 45 জন মারা গেছে, আবার কোন কোন জায়গায় স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে 170-80 জন মারা গেছে, 400-500 লোক ছিল, যাত্রী ছিল ওই লঞ্চে। তো লঞ্চটি পুড়িয়ে অঙ্গার হয়ে গেছে। তো এখানে যে এত লোক মারা গেছে, ওই লঞ্চে কেউ না কেউ কিন্তু টিকিট কাটা ছিল, সে লঞ্চটি ফেল করেছে। এমন কেউ ছিল যে ওই টিকিট নিয়ে রেলের মতো ওয়েটিং টিকিট নিয়ে অনেকে উঠে গেছে যে হ্যাঁ আমি এটাই যাই, যেহেতু ওয়েটিং এ আমরা দাঁড়ায় থাকবো, সিট খালি থাকলে বসবো, বা অনেকে যারা ফেল করেছে এরকম সিট পেলে তারপরে লঞ্চের যিনি সুপারভাইজার আছে তার সঙ্গে যোগাযোগ করে আমরা একটি বসার জায়গা নিব। তার মানে তার জীবনটি কিন্তু ওখানে গিয়ে শেষ হবে এই আগুনে পুড়িয়ে, এটি লেখা আছে, পূর্ব নির্ধারিত। তবেই না সেই ব্যক্তি ওই টিকিট নিয়ে বা সুপারভাইজারের টিকিট নিয়ে, সুপারভাইজারের অনুমতি নিয়ে লঞ্চে উঠেছে। আর যে ব্যক্তি বেঁচে থাকবে সেই ব্যক্তি টিকিট কাটা সত্ত্বেও লঞ্চটি ফেল করেছে বা লঞ্চে যায়নি, এমনটি কিন্তু হবে। তাই হবে না বলেন? হ্যাঁ সেটাই স্যার। আচ্ছা আচ্ছা, আপনি নাস্তা করে আসেন। মোবাইল দুটো নিয়ে যাও, আর হচ্ছে ওই করো আমার জন্য 3টে পরোটা আর একটা ডিম, 2টো মিষ্টি। তো দেখেন তাহলে
আমরা সেই পঞ্চম ভাবের যে শুভ ভাব, এবার যদি কুম্ভ লগ্নে আপনার প্রশ্ন করেছিলেন, দেখেন কুম্ভ লগ্নেই নিয়ে এলো, তাহলে কুম্ভ লগ্নের ক্ষেত্রে আপনার ধরলাম এই যে কুম্ভ লগ্ন, লগ্নে বৃহস্পতি বসে আছে, তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিও কিন্তু পাপ, আর লগ্নপতি শনি কিন্তু দ্বাদশে, তা দ্বাদশে ব্যয়ের ঘরে দৃষ্টি দিয়েছে, ফলাফল খুব একটা কিন্তু পার্থক্য হবে না, খুব একটা পার্থক্য হবে না। আপনি কুম্ভলগ্ন ধরে ক্লাসের পরে বিচার বিশ্লেষণ করে দেখবেন যে খুব একটা পার্থক্য আমরা পাচ্ছি না, দেখবেন, দেখে তারপরে আমাকে জানাবেন আপনারা। এবার দেখেন আমরা ষষ্ঠ ভাগ্য ভাব গেলাম, সপ্তম ভাব কি হবে তাহলে? সপ্তম পতি তো নিঃস্ত হয়েছে, মঙ্গলযুক্ত, সক্ষেত্রগত মঙ্গলযুক্ত, তার উপরে রাহুর দৃষ্টি। তার বিপরীত লঙ্গের সাথে একটা স্যার মতানৈক্য সপ্তম সৃষ্টি পতি হবে স্যার। নিজভঙ্গ রাজ্য তৈরি করেছে না? না, এখানে কোনো নিজভঙ্গ রাজ্য তৈরি করেনি। কি কারণে করবে? নিজভঙ্গ রাজ্য কি কারণে হয়? স্যার এই যে মানে মঙ্গলের সাথে বসে আছে, মানে সক্ষেত্রী মঙ্গলের সাথে চন্দ্র সক্ষেত্র বসে আছে। মঙ্গল তো আর সক্ষেত্র মঙ্গলের ফল সে দিতে পারছে না, পাপ গ্রহ আরো রাহুদিষ্ট হয়ে বসে আছে, তাহলে কিভাবে দেবে? আর চন্দ্রটিও নিঃস্ত, তা দুজনই তো পাপ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে আবার নিঃস্বতা ভঙ্গ করে রাজ্য তৈরি করে দেবে, কিভাবে দেবে? বলেন কিভাবে দিতে পারে? ভেবে দেখুন তাহলে সপ্তম ভাব কি হবে? সপ্তম ভাবে স্যার তার পরিবারের সাথে বা তার বিপরীত লিঙ্গের সাথে একটা মতানৈক্যের সৃষ্টি হবে, সৃষ্টি হওয়ার পর যে কোনো কারণে একটু হালকা কলহ বিবাদ হইতে পারে স্যার। আচ্ছা, এখানে কলহ বিবাদ না হয়েও কিন্তু অন্য আর একটা জিনিস কিন্তু হতে পারে, কারণ সপ্তম ভাবে ধরেন শনির দৃষ্টি আছে, তাই তো? হ্যাঁ, সপ্তম ভাবে শনির দৃষ্টি আছে, আর ওদিকে সপ্তম পতি সে নিঃস্ত হয়ে সপ্তম পতি। রাহুর দৃষ্টি আছে, মানে চন্দ্রগ্রহণের ন্যায় অন্ধকারে গিলে খেয়েছে। তাহলে এখানে কিন্তু অশান্তি বাঁধানো অপেক্ষা, অশান্তি বাঁধাতে গেলে সপ্তম ভাবে রাহুর দৃষ্টি তো নেই, সক্ষেত্রগত শনির দৃষ্টি আছে, তাহলে শনি তো অশান্তি সৃষ্টি করবে না। শনি অশান্তি মানে যে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়, শনির যে নেগেটিভ গুণ বা নেগেটিভ যে দোষগুলো, সেইগুলো অপেক্ষা সে এখানে যেহেতু সপ্তমপতি আয়ভাবে বসে আছে, এখানে কি এই কথা বলা যায় না যে তার জীবনসাথী বা জীবনসঙ্গীর আয় উপার্জনের পথ স্তব্ধ করে দেবে? শনির ব্যবসায়িক বা পারিবারিক কারবার ব্যবসায় তো স্যার ক্ষতি হতে পারে, মানে অংশীদারি ব্যবসায়। হ্যাঁ, অংশীদারিও হতে পারে। মোটামুটি আমি বলতে চাই যে জীবন সঙ্গীর উপার্জনের পথকে স্তব্ধ করে দেবে। এইবার স্তব্ধ করার ক্ষেত্রে জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য যদি বলেন যে শরীর স্বাস্থ্য শনির দৃষ্টি পড়েছে, তার শরীর স্বাস্থ্য হয়তো একটু খারাপ হয়ে যেতে পারে, কারণ সপ্তম পতি সে পরিবর্তনশীল গ্রহ, সে চন্দ্র নিঃস্ত হয়ে বসে আছে রাহুদিষ্ট হয়ে, তো এখানে মঙ্গল কেতু যুক্ততা খুব একটা এখানে ফলদায়ী নয়, যে ওরা যুক্ত হয়ে খুব একটা যে পজিটিভ দিকে নিয়ে যাবে তা কিন্তু নয়। কথা হচ্ছে সপ্তম পতি নিঃস্ত হয়েছেন এবং রাহুদিষ্ট হয়েছে, আবার সপ্তম ভাবে শনির দৃষ্টি, তাহলে সপ্তম পতির উপর পাপ দৃষ্টি, সপ্তম ভাবেও পাপ দৃষ্টি, আর সেই সপ্তম পতিটা আয় ভাবে, মানে আমাদের বিপরীত লিঙ্গের লোক যে উপার্জনের যে পথ, সেই পথটি আটকে দিতে পারে। কেন আটকে দেবে? কারণ ওখানে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু তুঙ্গস্থ হয়ে বসে আছে, ওটা আয়ের ঘরে বসে আছে, তো আয় উপার্জনের ঘরকে থামিয়ে দেবে। দেখেন এটা মেনে নেওয়া যায় কিনা? স্যার আপনার স্যার একটা আমার টিকা একটা ছিল প্রশ্ন স্যার, আছে স্যার। হ্যাঁ, আপনার একটা টিকা ছিল স্যার যে কেতু একাদশে সবসময় ভালো ফলে, হ্যাঁ, মকর লগ্নের ক্ষেত্রে সে একাদশী কি এখানে কি পজিটিভ রেজাল্ট দিবে না নবম স্যার? দশম একাদশে কেতু সবসময় ভালো ফল দেবে, যেখানেই থাকুক, যে কোনো লগ্নে। তাহলে
এইখানে কি ভালো পজিটিভ দিবে কিনা স্যার? হ্যাঁ পজিটিভ, এই- সে এই কেতু মকলম- পজিটিভ দেবে, কিন্তু কেতু পজিটিভটা দিতে পারছে না। কেতুর পজিটিভ নিয়েও মঙ্গল আর চন্দ্র এই দুইজন শক্তিশালী হতে পারছে না, কারণ রাহুর তো শত্রু পারতেছে না। মঙ্গল এবং চন্দ্র। রাহুর যে ঘোর শত্রু তো মঙ্গল আর চন্দ্র, সেই শত্রুর উপর দৃষ্টি দিয়েছে। চন্দ্রটা আবার নিচস্থ, আর মঙ্গল নিজ গৃহে বসে আছে মকর লগ্নের ক্ষেত্রে পাপগ্রহ চতুর্থ এবং আয়পতি। তাহলে এই যে দুটি গ্রহ সাপোর্ট না দিতে পারায় কেতু তার যে একক বলবত্তা রেজাল্ট দেখাতে পারতেছে না। রেজাল্ট দেখাতে, তার জীবন সঙ্গে রেজাল্ট দেখাতে পারছে না। কিন্তু একাদশে কেতু থেকে আপনাকে কি করতে পারে? আপনি নিজে উপার্জন করতে পারছেন না, কারণ কর্মপতি সে দ্বাদশে ব্যয় হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে এবং নিধনপতির সঙ্গে যুক্ত হয়েছে। তো তার কারণে ঝটকা কোনো উপার্জন, ঝটকা কোনো সহযোগিতা ওই কেতু দিতে পারে। মানে আপনাকে হয়তো কেউ সহযোগিতা করলো, বন্ধু বান্ধবের কেউ সহযোগিতা করলো, বা হয়তো পিতামাতা সহযোগিতা করলো। ওই যে বললাম 500 টাকা দিল, 4 ভাই মিলে ভাগ করে নাও, তার ভিতর বড় ভাগটা আপনার ভাগে পড়লো, আপনি 200 টাকা নিয়ে কাড়াকাড়ি করলেন। বা হয়তো এই যে একাদশে কেতু, বিশেষ করে হয়তো লটারির মতো কিছু পেলেন, শেয়ার বাজারে বিনিয়োগ করে হঠাৎ লাভবান হলেন, এইরকম কিছু কিন্তু দিতে পারে। মানে ঝটকা কোনো উপার্জন দিতে পারে। কেতু যে শুভফল দেয় তার মানে সে যে বিঘ্ন বাধাবে না তা কিন্তু নয়। আয়ভাবে আছে, আর্থিক কিছু সফলতা এখানে দেবে। এবার যদি বলি যে এই দিনে কোনো শিশু জন্মাবে যার ঘরে, তাহলে কিন্তু তার সেই পঞ্চম ভাব আর একাদশ ভাব এটা কিন্তু দেখতে হবে। তাহলে একাদশে আমার ঘরে যে শিশুটি আসতেছে সে কি সুস্বাস্থ্য নিয়ে আসবে? সে যদি সন্তান হয় আর সে যদি ভাই বোন হয় তাহলে কি হবে বলেন? স্যার এখানে যেহেতু যদি মকর লগ্নে একটা শিশু জন্মগ্রহণ করে, তাহলে তো স্যার প্রথমে সে এই যে স্নায়বিক পীড়ায় জড়িত হবে স্যার। তার প্রথমে না, শরীর সেটা স্বাস্থ্যটা ভালো প্রথমেই থাকবে না। না। আমার কথা হচ্ছে যে পরিবারে একটি নতুন শিশু আসলে সে কি হতে পারে? যদি হয় ভাই বোন হবে, অথবা সন্তান সন্ততি হবে, তাই তো, পুত্র কন্যা হবে, আর নচেৎ নাতি নাতনি হবে। এই তো হবে, এর বাইরে তো আর হওয়ার কিছু নেই, আছে নাকি? না স্যার। নেই। তাহলে আমরা যে পিতৃভাব কিন্তু এখানে ভালো পাইনি, মানে সন্তান ভাব কিন্তু ভালো পাইনি। আবার সেই সন্তান আমার বাড়ি আসছে, তাই না? পঞ্চম ভাব পুত্র ভাব পেয়েছি, ভালো পেয়েছি। আজকে পুরো সবটাই খারাপ স্যার। হ্যাঁ, তাহলে সবটি খারাপ করলো কে? আজকে এত খারাপ করলো কেন প্ল্যানেটটি? রাহু স্যার, রাহু স্যার। সর্বযোগ আছে স্যার। শুধু রাহু আর মঙ্গলের এই যুদ্ধ, মঙ্গল। আর রাহু মঙ্গলের দৃষ্টি, রাহু মঙ্গলের দৃষ্টিটা। কানেকশন। এটা কি স্যার কালসর্বযোগ হবে না স্যার আজকেরটা? হ্যাঁ, যদি এখানে ডিগ্রির উপর নির্ভর করবে, কারণ কালসর্প দোষ হতে গেলে কেতুর ডিগ্রির উপর নির্ভর করবে যে কেতুর ডিগ্রি কত ডিগ্রিতে আছে। কেতু যদি 20 ডিগ্রি প্লাস থাকে, আর মঙ্গল যদি 10 ডিগ্রির উপরে থাকে, চন্দ্র 10 ডিগ্রির উপরে থাকে, তবেই না কালসর্প দোষ, সেক্ষেত্রে নচেৎ তো হবে না। তো ওটা ডিগ্রি দেখতে হবে। মানে রাহু কেতুর ভিতরে তো গ্রহগুলো ঢুকে যেতে হবে। তো কেতু হচ্ছে এপাশ থেকে, মানে ক্লকওয়াইজ ঘোরে, আর অন্যান্য গ্রহ তো হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরে। তাহলে দেখতে হবে যে চন্দ্র আর মঙ্গলের ডিগ্রি কি রাহুর ডিগ্রি অপেক্ষা মানে বেশি আছে কিনা, ওই সরি কেতুর ডিগ্রি অপেক্ষা বেশি আছে কিনা এটা দেখতে হবে। কেতু কত দূর আগাছে? কেতু নিশ্চয়ই 20 ডিগ্রি ক্রস করে গেছে, যেহেতু 17ই মার্চে কেতু তুলা রাশিতে আসবে। তাহলে কেতুর ডিগ্রি 20-এর পরে, মানে 22-23-এ চলে আসার কথা। এটা হচ্ছে না স্যার। হ্যাঁ, কেতু কত ডিগ্রিতে আছে? হচ্ছে না না, সেটা বললাম স্যার, দোষটা হচ্ছে না স্যার। না, কেতু হচ্ছে না। কেতু হ্যাঁ, হচ্ছে না, কারণ মঙ্গল 17ই জানুয়ারি হচ্ছে মঙ্গল, সে ধনু রাশিতে যাবে জানুয়ারি 17 তারিখ। তাহলে আছে মাত্র 17 দিন। 45 দিনের 22.5 দিনে সে অর্ধেকে থাকবে। তো 17 তারিখে সে তো ধনু রাশিতে মঙ্গল যাচ্ছে। আর এদিকে চন্দ্র দেখেন 20 ডিগ্রি ক্রস করেই গেছে, দেখেন।
কারণ চন্দ্র হচ্ছে আপনার 30 আর 31 এই 2 দিন হচ্ছে আপনার এই বৃশ্চিক রাশিতে থাকার কথা। তো 30 তারিখ সে তো 13 ডিগ্রি 20 মিনিট পার করে ফেলেছে অলরেডি, তাই না? চন্দ্র তো এখানে স্যার 9 ডিগ্রি দেখাচ্ছে স্যার। কি চন্দ্র চন্দ্র 9 ডিগ্রি ক্রস করছে, তাই? আচ্ছা, তাহলে রাহু ওই সরি কেতুর ডিগ্রি কত আছে? এই সময়টাতে স্যার, হ্যাঁ ঠিক এই সময়টাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন লগ্ন কুম্ভে চলে গেছে, আর কেতু চন্দ্র দেখাচ্ছে 9 ডিগ্রি 9 মিনিট, আর কেতুর ডিগ্রি হচ্ছে স্যার 5 ডিগ্রি 24 মিনিট, রাহুর ডিগ্রি 5 ডিগ্রি 24 মিনিট। ভুল তারিখ বসাইছেন নাকি তাই দেখেন। 31/12/2021 10টা 30 মিনিট 25 সেকেন্ড। আচ্ছা, আমি ঢাকা দিয়ে দেখেছি। হ্যাঁ দেখেন তো, রাহু কেতু তো জানুয়ারি ওই মানে 2022 সালের মার্চ মাসের 27 তারিখে তারা ঘর চেঞ্জ করবে, অর্থাৎ রাহু মেষ রাশিতে আসবে আর কেতু তুলা রাশিতে আসবে। তাহলে মাত্র 5 ডিগ্রি হয় কি করে? 1.5 বছর যেহেতু একটি গ্রহ একবারে থাকে। 1427 1428 কই? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ করেন। স্যার আমি বলছি বৃষ লগ্নের শনি তুলায় থাকলে এই শনির দৃষ্টিও কি অশুভ হবে না শুভ হবে? বৃষ লগ্নের শনি তুলায় থাকলে, তুলায় এটা তুঙ্গস্থ এবং নবমপতি, হ্যাঁ মানে এই শনি তো শুভ শনি, হ্যাঁ, এই শুভ শনির শনি। দৃষ্টিও কি অশুভ হবে? কেন অশুভ হবে কেন? শুভ শনি বৃষ লগ্নের ক্ষেত্রে শনি, হ্যাঁ শনি আর রবি শুভ গ্রহ। তো শনি আর রবি শুভ গ্রহ, শনি তুঙ্গস্থ আছে, তার দৃষ্টি অবশ্যই শুভ হবে। স্যার ওটা ষষ্ঠে হচ্ছে না? না আমি বলছি এই কারণে বৃহস্পতি দৃষ্টিও তো অশুভ হতে ষষ্ঠে পারে। থাকুক, সে তো ভাগ্যপতি, ষষ্ঠে তুঙ্গস্থ হয়ে আছে। ষষ্ঠ পতি এখন ষষ্ঠপতি আর লগ্নপতি কোথায় আছে, তার ষষ্ঠ পতিত্ব দোষ হতে পারে, কিন্তু ষষ্ঠে থেকে তো শনি সে অশুভ হবে না, অশুভ ফলের কারণ আমি হবে না। এইখানে কথা বলছি না, আমি বলছি যে কোনো গ্রহ কি দৃষ্টি পাপ গ্রহ হলেই অশুভ হবে? আর মানে শনি মঙ্গল রাহু কেতু এরা তো পাপ গ্রহ, এদের দৃষ্টি কি সবসময় খারাপ হবে না কিছু কিছু সময় ভালো হতে পারে? এটাই প্রশ্ন। হ্যাঁ ভালো হতে পারে, বৃষ লগ্নের ক্ষেত্রে শনি তুঙ্গস্থ শনির দৃষ্টি তো ভালো হতে পারে, অবশ্যই ভালো হবে। এইটা প্রশ্ন। এখানে যেমন লগ্নভাবস্থ শনির দৃষ্টি সপ্তমে পড়েছে, লগ্নভাবস্থ শনির দৃষ্টি সপ্তমে পড়েছে, তো সপ্তমে পড়ে এই যে সপ্তম ভাবের শুভ সক্ষেত্রগত শনি, এই শনি যদি মকর লগ্নের ক্ষেত্রে পাপ না হতো, তাহলে কি নিজ গৃহে থেকে শনি শক্তিশালী দৃষ্টি দিত না? লাইটের ফোকাস বাড়তো না, চার্জ বাড়তো না সেই লাইটের? নীরজকান্তি রায়, আপনার প্রশ্নের উত্তর শুনুন। ওই যে স্যার। কেতু 7 ডিগ্রি 7 ডিগ্রি 7 মিনিট 39 সেকেন্ড 7 ডিগ্রি 7 মিনিট 39 সেকেন্ড 20 ন্যানো সেকেন্ড এবং 17 নম্বর নক্ষত্রে আছে। এটি এটি এই যে ডিগ্রিটা দেখাচ্ছে, ডিগ্রিটা কিন্তু দেখাচ্ছে এদিক থেকে দেখাচ্ছে, এটা মাইনাস করতে হবে 30 ডিগ্রি থেকে। তো 30 ডিগ্রি তাহলে তো- থেকে 7 ডিগ্রি 7 মিনিট যদি বাদ দেন, মানে 7 রাশি 7 ডিগ্রি 39 মিনিট যদি বাদ দেন, তাহলে কি হয়? আপনার 22 ডিগ্রি 21 মিনিট 21 মিনিট স্যার, পার ঠিক করে আছে, ফেলেছে। বুঝতে পারছি। 22 ডিগ্রি 21 মিনিট পার করে ফেলেছে। আর চন্দ্রের ডিগ্রি আছে ওখানে 8 ডিগ্রি, তাহলে 22 ডিগ্রি 21 মিনিট যোগ করে ফেলেছে। আর আজকে সকালে চন্দ্র ছিল 7 রাশি 8 ডিগ্রি 29 মিনিটে, তো 9টায় 8 ডিগ্রি 29 মিনিট, মানে আরো একটু আগায় গেছে চন্দ্র এখন। আগে গেছে। তার মানে অবশ্যই কেতু কিন্তু মানে কালো সর্পদোষে পড়েছে আজকে। আর মঙ্গলটা দেখুন, মঙ্গল কিন্তু 16 ডিগ্রি 35 মিনিটে চলে গেছে, তো 16 ডিগ্রি মানে অবশ্যই কালো সর্পদোষে এটা পড়েছে। তো একেতে কালো সর্পদোষ, রাহু মঙ্গলের দৃষ্টি, এটা দুটি পাপ গ্রহের দৃষ্টি, যেটি পঞ্চম ঘরে আর আয় ঘরে, এটি কিন্তু সর্বনাশের কারণ, মূল সর্বনাশের। আরো একটি যদি দেখা হয়
যে ষষ্ঠ পতিত্ব দোষ, ষষ্ঠপতি লগ্নে বসে আছে রাহু দৃষ্টি হয়ে। এবার আপনার ষষ্ঠ ঘরে একটি কেন নজর দেননি এতক্ষণ বলেন? আপনারা ব্যাধিপীড়ার কথা বললেন, এই ব্যাধিপীড়া আসলে যে নিশ্চিত হবে তার জন্য ষষ্ঠ ভাবে একটু দৃষ্টি দেবেন না? সেখানে দৃষ্টি দিলে দেখেন সেখানে রাহুর দৃষ্টি আছে, মঙ্গলেরও অষ্টম দৃষ্টি আছে। দেখেন তাহলে পাপ মঙ্গলের অষ্টম দৃষ্টি আবার ষষ্ঠ ভাবে, মানে সর্বগ্রাসী গ্রহ রাহুর দৃষ্টি। লোকটির ভালো হয় কিভাবে? তাহলে লোকটির কি কোনো দিক ভালো হবে না? এই সময় জন্মগ্রহণ করলে কোনোদিনই কোনো দিক কি ভালো হবে না? কোন দিক ভালো হবে বলেন? কোন সময় হবে? ওই যে নীরজ কান্তি রায় বললেন যে যদি কুম্ভ লগ্নে জন্ম হতো তাহলে কি হতো? সেক্ষেত্রে আমরা তো কুম্ভ লগ্নে চলে গেলে কি হতো? উনি প্রশ্ন করেছেন লগ্নটা যদি কুম্ভে চলে যায় তখন যদি ক্লাস শুরু হতো তাহলে আমাদের জন্য কি হতো? দেখুন, কুম্ভ লগ্নে চলে গেলে যে ফলাদেশ হতো সেটা তো আমরা পেতামই। আর এই লগ্নে যেহেতু তার পরের দিন কেমন যাবে, তার পরের দিন কেমন যাবে, বা তার পরের বছর কেমন যাবে, এটা তো আমরা কত ক্লাসে দশা অন্তর্দশা বিচার করেছি না? হ্যাঁ স্যার। করেছি। তাহলে আমরা এই প্ল্যানেটের যখন দশা বিচার করব তাহলে কোন দশায় সে জন্মগ্রহণ করেছে, এই প্ল্যানেটে কোন দশায় জন্মগ্রহণ করেছে দেখেন, সে বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করেছে। শনির দশায় স্যার? হ্যাঁ, বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করেছে। তো এই শনির দশায় মানে কিসের অন্তর্দশায় সে জন্মগ্রহণ করেছে? শনি শুক্র। শনি শুক্র। তাহলে শুক্র রাজযোগকারক গ্রহ একমাত্র এই লগ্নের। তাহলে দশাপতি যদি শুভ হয় আর মানে দশাপতি যদি অশুভ হয় আর অন্তর্দশাপতি যদি শুভ হয় তাহলে শুভ হবে, একমাত্র শুভ হতে পারে। তাহলে অন্তর্দশাপতি তো শুক্র রাজযোগকারক গ্রহ, কিন্তু সে ব্যয়ভাবে গিয়ে বক্রী হয়েছে নিধনপতিকে সঙ্গে নিয়ে। তাহলে দুটি অশুভত্ব এখানে চলে আসছে না? সেই শুক্রের আর শুভত্ব তো নেই। না স্যার, আছে? শুক্র তো বক্রিয় তো স্যার। হ্যাঁ, এবং বক্রীও আছে। তো তখন কিন্তু দেখুন তার জন্মকালীন সময় সেই দশা কিন্তু তার ভালো যাওয়ার কথা নয়। এমনকি এই যে ষষ্ঠ ভাবে রাহুর দৃষ্টি আর ষষ্ঠ ভাবে পাপ মঙ্গলের দৃষ্টি, এই দুটি দৃষ্টির কারণে এই শিশুটির মানে এই তারিখ এবং সকাল 9:30 তো আমরা আজকে ক্লাস শুরু করলাম না, 9:40 প্ল্যানেট দিয়ে আপনারা একটু ইয়ে করুন তো, যে পাতাকি চক্র করেন, আগে যে ক্লাস করেছেন নোট করে নেন, যে পাতাকি চক্র করবেন, শিশুর হৃষ্টিক বিচার করবেন, শিশুর হৃষ্টি করবেন, পাতাকি চক্র বিচার করবেন। যে পাতাকি চক্রে যদি আমরা তো জানি যে একটি শুভ গ্রহ যদি ওই পাতাকি চক্রের এক লাইনে থাকে তাহলে সেই বছরটি শুভ, কিছু শুভ যাবে, বা দুটি শুভ থাকলে আরেকটু শুভ যাবে, তিনটি শুভ মানে পুরোপুরি শুভ যাবে। আর যদি একটি পাপ দুটি শুভ থাকে তাহলে শুভত্বের পরিমাণ কমবে, দুটি পাপ একটি শুভ থাকলে মানে পাপের পরিমাণ আরেকটু বাড়বে, তিনটি পাপ মানে একেবারে প্রায় ত্রিপাপ হয়ে যাবে, মানে বছর শেষ। একেবারে মানে প্রাণ সংসেব, মানে প্রাণ সংশয়কর এক অবস্থা হবে, তাই তো? তো আপনারা পাতাকি চক্র আর শিশু দৃষ্টি, এটা আপনার টাইমটা 9:40 দিয়ে আপনারা একটু বিচার করে দেখবেন যে কি আসে। আর আপনার দশা অন্তর্দশা তো পাচ্ছেনই ওখানে, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। তো এবার অষ্টম ঘরে আসি আমরা। একটি বিচার যখন করতে হবে, আমরা ষষ্ঠপতি লগ্নে বসে আছে রাহুদৃষ্ট, এটা বলে শেষ করে দিলে তো হবে না। ষষ্ঠ ভাবে যে দুটি গ্রহ, দুটি পাপ গ্রহ দৃষ্টি দিয়েছে, আর ষষ্ঠপতির পরেও পাপ দৃষ্টি দিয়েছে, তার মানে কি ওই সেই দশাপতি আর দশা অন্তর্দশাপতি দুটেই অশুভ হয়ে গেছে। এখানে যদি ষষ্ঠ ভাবে শুভ গ্রহের দৃষ্টি থাকতো, বৃহস্পতির কিন্তু দৃষ্টি আছে এখানে, এইবার বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থেকে দৃষ্টি দিত, বা বৃহস্পতি যদি তুঙ্গস্থ থেকে দৃষ্টি দিত, তাহলে কি হতো? ষষ্ঠপতির তো দোষ নাশ হতো না? স্যার, হ্যাঁ বলেন।
স্যার এইখানে মানে আমাদের যে রাহু আজকে ডিস্টার্ব করতেছে স্যার, তার একটা প্রমাণ হলো আমার গোচরটা কিন্তু সকাল 9টায় করা, হ্যাঁ তখন কিন্তু মকর লগ্ন ছিল, কিন্তু 9:40 কিন্তু কুম্ভ লগ্নে চলে গেছে। হুম হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাক চলে, আমাদের ক্লাস 9টায় শুরু, আমরা শুরু করেছি তো মকর লগ্ন দিয়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা আলোচনা করে বুঝি। তাহলে আপনার 9টা দিয়ে শুরু করেছেন, 9টা দিয়েই আপনারা বিচার করে দেখুন, প্ল্যানেট যেটা দিয়ে করেছি, টাইম 9টা লিখে নিন। তো এইবার অষ্টম ভাব আসি আমরা। দেখেন অষ্টমপতি মকর লগ্নের ক্ষেত্রে রবি, রবির কথা কি লেখা আছে? কিছু কি রবির কথা কিছু লিখেছে? মকর লগ্নের ক্ষেত্রে রবি কিছুই বলে নাই, রবি শুভ না অশুভ কিছুই বলে নাই, কিন্তু সে অষ্টম পতিত্ব দোষ তার রয়েছে, আবার সে দ্বাদশে রয়েছে। একেতে অষ্টমপতি মানে নিধনপতি মকর লগ্নের ক্ষেত্রে, ওর আর পাপ আর পুণ্য বলবে কি, ও তো এমনিই খারাপ। নাকি ডেনিশা, শুভ না Yes, অশুভ? sir. অশুভ স্যার। হ্যাঁ? আবার লগ্নপতি শনিরও ঘোর শত্রু। হ্যাঁ ঘোর শত্রু। তার মানে মকর লগ্নের ক্ষেত্রে রবির কথা আর লেখার কোনো প্রয়োজন নেই, কারণ সে অষ্টমপতি, সে নিধনপতি, আবার সে দ্বাদশে বসে আছে, আর শনির শত্রু, লগ্নাধিপতির শত্রু, তাহলে সে দ্বাদশে গিয়ে ব্যস্ত হয়েছে। তার মানে অষ্টম ভাব তার ভালো যাবে না। তো অষ্টম ভাব থেকে আমরা ঘাতক বিচার করি, দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, অস্ত্রোপচার, এগুলো বিচার করি, এমনকি অর্থঘাতক বিচার করি, মানঘাতক বিচার করি। রবি যেহেতু সুনাম যশ মানের কারক, তো আমরা এখানে যে অর্থঘাতক বিচার না করে, শরীর ঘাতক বিচার না করে, মান যশ খ্যাতি ঘাতক বিচার করতে পারি। আবার মান যশ, অষ্টমপতি দ্বাদশে গেলে, হ্যাঁ স্যার অষ্টমপতি যদি দ্বাদশে যায় তাহলে স্যার বিপরীত যোগ তৈরি হয় না? আবার কেন এই লগ্নের ক্ষেত্রে কেন তৈরি হলো? শুক্র রাজ্যকারক গ্রহ তার হাসপাতালে জন্য। যাওয়ার লোক থাকতে পারে, অসুস্থ হয়েছে। হ্যাঁ শুক্র রাজ্যকারক এই জন্য। সুনন্দা ম্যাডাম বলুন, শুক্র না স্যার, রাজ্যকারক মানে ওই গ্রহ যে এই জন্য। না স্যার, ওই যে মানে সূত্র যেটা আছে, মানে অষ্টমপতি যদি দ্বাদশে যায় তাহলে বিপরীত রাজযোগ তৈরি হয়, ওটা থেকেই বলেছি। আমরা যোগে যাব না, বিপরীত রাজ্যকে যাব না, মানে পাপ গ্রহ পাপ ঘরে থাকলে পাপ ফলটাকে কি করবে? মাইনাসে মাইনাসে মাইনাস করবে। নিধনপতি সে ব্যয়ের ঘরে গেছে, তার তো নেই কিছু এমনি, তাহলে তারা যাবে কি? মানুষ বলে না যে নাড়িয়ে আবার বাস পড়ার ভয় বা বেল পড়ার ভয়। নাড়িয়ে মানে কি? মাথায় চুল নেই, তা চুলই তো নেই, ঠেকাবে কি? তা বেল পড়লেই কি না পড়লে কি? স্যার আরো একটা কথা, মানে এটা তো স্যার মানে রাশির মানে নবম ঘর, মানে বৃহস্পতির ঘরে তো স্যার মানে গ্রহরা স্যার খারাপ ফল দিতে পারে না, বেশি খারাপ ফল দিতে পারে না, যেটা এটা নবম ঘর। হ্যাঁ, তাহলে কোনটা নবম ঘর? স্যার মানে ওই যে রাশি চক্রের মানে নবম ঘর বৃহস্পতির ঘর, ও সেজন্য রাশির আমি চক্রের বলছি। নবম রাশির ঘর বৃহস্পতির ঘর, বৃহস্পতির ঘর যে পড়ছে, কিন্তু সেটি তো বিচারের ক্ষেত্রে তো তা দেখবে না। বিচারের ক্ষেত্রে তো দেখবে অষ্টমপতি সে নিধন স্থানে বসে আছে, তার মানে নিধনপতিত্ব দোষ, মানে অষ্টমপতি হচ্ছে নিধনপতি, সে দ্বাদশে ব্যস্ত হয়েছে, ব্যয় ভাবটাকে তার নেই, তার ব্যয় করবে কি? না থাকলে কোথা থেকে ব্যয় হবে? এইরকম স্যার, হবে। অসুস্থ হয়ে তার রবি শুক্র তো আবার দারিদ্র যোগও create করে। আরে আমার ক্যান্সার হয়েছে, একটা টিকার দাম 70,000 টাকা, আমার পকেটে এখন 70 টাকা নেই, তো আমি কি করে একটা কেমো দেব? অর্থাৎ আমি কেমোর জন্য দৌড়াবো না, হাসপাতালে দৌড়াবো না, অর্থাৎ ক্যান্সার হয়েছে না না হয়েছে আমি জানিও না, আমি হঠাৎ মারা গেছি। এই রবি তো তাই করবে। এ আবার রাজযোগের কিভাবে, রাজযোগের ফল আর কি দেবে? মানে এই রবি তো যশ খ্যাতির কারক, সুনাম যশ প্রতিষ্ঠার কারক। তো সেই সুনাম যশ প্রতিষ্ঠার কারক গ্রহ সে হচ্ছে ব্যয়ের ঘরে গিয়ে বসে আছে, তার মানে তার সুনাম যশ প্রতিষ্ঠাটা খুব একটা দিতে পারবে না, আবার খুব একটা যে হরণ করতে পারবে তাও কিন্তু না। মানে তার সে যশস্বী মানুষ না, সে তো যশস্বী মানুষ হবে না, খ্যাতিমান মানুষ হবে না, প্রতিষ্ঠিত মানুষ হবে না, তার আবার নষ্ট করবে কি? এটা যদি সুনন্দা ম্যাডাম বলেন তাহলে কিন্তু ঠিক আছে। আচ্ছা নয়ন আচার্য আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মনে হয় একটু মিউট করুন।
একটু মিউট করুন, নয়ন আচার্য বাদে একসময় একটু মিউট করুন। হ্যাঁ, নয়ন আচার্য, আপনি সম্ভবত গ্রুপে মনে হয় এখনো পর্যন্ত যুক্ত হননি। আপনি রিকোয়েস্ট পাঠাইছেন কিন্তু আমাকে কোনো ইনফর্ম করেননি, এটা কি সঠিক? আপনি কি গ্রুপের ভিডিও দেখতে পান নয়ন আচার্য? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে পাই তো, কবে থেকে দেখতে পান? অনেক আগে থেকে দেখতে পাই স্যার। আপনার কি দুটো আইডি? নয়ন আচার্য নামে কি দুটো আইডি? না, একটাই আইডি, আমার ছবি আছে তো আমার আইডি। ও, আপনি দেখতে পান। আচ্ছা, লিটন আচার্য নামে আমাদের কেউ আছে নাকি? লিটন আচার্য? আমাদের হ্যাঁ, লিটন আচার্য নামে কোনো শিক্ষার্থী আছে? না তো, হুম, নেই। না স্যার। কিন্তু লিটন আচার্য লিখেছে যে বিএনএস একাডেমির উনি শিক্ষার্থী এবং মেম্বারও বিএনএস একাডেমির, মানে ওই সোসাইটির, এটা লিখে রিকোয়েস্ট পাঠিয়েছে। তাহলে নয়ন আচার্য আমি ভুল দেখেছি, তাহলে লিটন আচার্য হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে। তো এবার আমরা কিন্তু নবম ভাবে চলে আসবো, ভাগ্য ভাবে। দেখেন এবার তার ভাগ্য কি হবে। দেখেন, এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা পড়লে কি হয়। ষষ্ঠ ভাগ্যপতি বুধ তার লগ্নে বসে আছে, কিন্তু ভাগ্য ভাবে কিন্তু রাহুর দৃষ্টি আছে। ও, অষ্টম ভাব কিন্তু একটু শেষ হয়নি। অষ্টম ভাবে অষ্টম পতি মানে নিধনপতি ব্যস্ত হয়েছে। সুনন্দা ম্যাডাম একটি কথা বলেছিলেন, কিন্তু আপনি ব্যাখ্যাটা দিতে পারেননি যে অষ্টম ভাবে ওখানে নিজভঙ্গ রাজযোগের কথা না বলে আপনি বলতে পারতেন যে অষ্টম ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। হতে পারে এই লগ্নে বৃহস্পতি পাপন গ্রহ, কিন্তু বৃহস্পতি দেবতাদের গুরু, তার দৃষ্টি আছে, অর্থাৎ অষ্টম পতিত্ব দোষ একটু কমবে দ্বাদশে থাকার কারণে। এই উত্তরটি যদি দিতেন তাহলে কিন্তু একেবারে পরিপূর্ণ সঠিক উত্তরটি হতো। তো আসি এবার আমরা নবম ঘরে। দেখেন, নবম ঘরে নবমপতি কিন্তু লগ্নে বুধ, আর নবম ভাবে রাহুর নবম দৃষ্টি, তাই তো নাকি? তাই কি না? হ্যাঁ, কি হ্যাঁ স্যার, লাইনে ডিস্টার্ব করলো নাকি? আচ্ছা, না না, ঠিক আছে স্যার। ও, ঠিক আছে। ঠিক আছে। তার নবম ভাবে রাহুর নবম দৃষ্টি পড়েছে না? তাহলে সে ষষ্ঠপতি, তার উপরে রাহুর দৃষ্টি পড়েছে, ভাগ্য ভাবে রাহুর দৃষ্টি পড়েছে, ভাগ্যাধিপতির উপরেও রাহুর দৃষ্টি পড়েছে, আসনই যুক্ত হয়েছে। তাহলে তার বুদ্ধি, মেধা, প্রযুক্তি, কৌশল আসবে কোথা থেকে? তার ভাগ্যের প্রদীপ জ্বলবে কিভাবে? বলেন, কিভাবে জ্বলবে? এখানে জ্বালিয়ে দেন তো একটু, এখানে একটু রাজযোগ তৈরি করে দিন। এখানেও তো প্রায় একই কথা হয়েছে। শনি মানে বুধ পাপক গ্রহ, সে শনির সাথে সক্ষেত্রগত শনির সাথে যে যুক্ত হয়ে বসে আছে। এখানে একটু বলুন যে হ্যাঁ, এইভাবে আমার শুভ ফল দেবে, এইভাবে আমার রাজযোগের একটা যোগ হয়েছে। একটা যোগ দেখান তো এখানে, বা একটা গুণ দেখান, দেখান। সরমিতা ঘোষ, আপনি দেখাতে পারবেন যে ভাগ্যপতিত্ব দোষ বা ভাগ্যপতিত্ব গুণ? ভাগ্যপতিত্ব তো দোষ হয় না, ভাগ্যপতিত্ব গুণ হয়। যে বুধ ষষ্ঠ এবং ভাগ্যপতি, তো ভাগ্যপতিত্ব গুণ আমরা এখানে পাচ্ছি কিনা? ভাগ্যপতি লগ্নে বসে আছে, এখানে আমরা কেন গুণ পাবো না? ভাগ্যপতি আর লগ্নপতি লগ্নে থাকা, এটা তো রাজ্য, তাই না? যে লগ্নপতি লগ্নে থাকবে যে কোনো লগ্নের ক্ষেত্রে শুভ ফলদাতা, আর ভাগ্যপতি লগ্নে থাকবে মানে কি? ভাগ্য আমার ঘরের মধ্যে, তাহলে তো রাজ্য। তো এখানে একটু রাজ্য দেখায় দেন না আপনারা, দেন দেখি কোন ভাবে দেখাতে পারেন, কোন সূত্র দিয়ে আপনারা দেখাতে পারবেন। বলেন, কিশোর কুমার বা নীরজ কান্তি রয়, বলুন। ভাগ্যবতী তো যুগ শুক্র নেই না স্যার। স্যার, যেহেতু আগে ষষ্ঠপতি স্যার। রাহুর দৃষ্টি ভাগ্যবতী লগ্নে আগে আছে, ষষ্ঠপতি। আবার নবক্ষরে আছে। একজন একজন করে বলেন। ভাগ্য বিপর্যয় একটা মানুষ স্যার, এই জাতক জীবনে বিশেষ কোনো বড় মানুষ হবে না স্যার। বিশেষ কোনো বড় মানুষ হবে না, একদম হ্যাঁ, সাধারণ স্যার। মানুষ। আর ভাগ্যপতি তো আগে স্যার ষষ্ঠপতি, তারপর ভাগ্যপতি, হ্যাঁ সে লগ্নে বসে আছে শনি যুক্ত হয়ে।
হ্যাঁ এদিকে সবকিছু মিলে আছে, আর সে সাধারণ একজন মানুষ হবে, তার বিশেষ কোনো ক্ষমতা থাকবে না, সে মানে বিশেষ কোনো কৌশলী মানুষ হবে হতে না, পারবে না। অধ্যাবসায়ী হবে না, বা ধরুন তার নিত্য নতুন চমক সৃষ্টিকারী বুদ্ধি দেখাতে পারবে না, এটাই তো স্বাভাবিক, হুম। ঠিক তো? আর যেহেতু স্যার তার আস্থানে আমাদের আর সাধারণ 10 জনের মতো হবে। হুম, সাধারণ দশজন, আমার কাছে মনে হচ্ছে স্যার শ্রমিক শ্রেণীর মানুষ হইতে পারছে, কি হতে কায়িক পারে? শ্রমের মানুষ হইতে পারছে, কায়িক শ্রমিক হ্যাঁ, মানুষ কায়িক হইতে পারে। শ্রমিক। কায়িক শ্রমিক কেন বললেন? লগ্নে শনি আছে এই জন্য। লগ্নে শনি আছে, তার আয়স্থানে স্যার মঙ্গল। হ্যাঁ, স্যার পঞ্চমপতি শিক্ষার ক্ষেত্রে স্যার ভালো না। সেটা তো আমরা পঞ্চম ভাব তো বিচার করে চলে আসছি অলরেডি শিক্ষার স্যার, ক্ষেত্রে। তাই জন্য বলছি যে সাধারণ মানুষ। হ্যাঁ, এবার প্রশ্ন তাহলে সুনন্দা ম্যাডামের কাছে আর শান্তনু সরকারের কাছে। বলেন, অতি সাধারণ ভাগ্যভাবের কোনো একজন সহায়তা নেই। মানুষ পাবেন। বলেন, যদি আপনার শুক্র আর রবি যদি ওখানে অষ্টমপতি যদি দ্বাদশে থেকে রাজযোগকারক শুক্রের সাথে থেকে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে, এমনকি চন্দ্র মঙ্গল কেতু যুক্ত হয়ে চন্দ্র আর মঙ্গল সক্ষেত্রগত মঙ্গলের সাথে চন্দ্র নিঃস্থ হয়ে যদি নিজভঙ্গ রাজযোগ তৈরি করে, তাহলে ভাগ্যপতি যে লগ্নে বসে থেকে লগ্নাধিপতির সাথে বসে থেকে এখানে কি যোগ তৈরি করেছে বলেন? এটা স্যার মানে লগ্নে থাকার কারণে তো এটা একটা শুভত্ব এসছে, কিন্তু ওই যে রাহু দৃষ্ট হওয়াতে আবার স্যার মানে ওটা পরিপূর্ণ হচ্ছে না আর কি। সেক্ষেত্রে স্যার মানে মিডিয়াম বলতে পারি। হ্যাঁ, ভাগ্য মিডিয়ামও বলতে পারি না, মানে সেই শুভ দিকটাকে নষ্ট করে দিয়েছে, কারণ লগ্নের উপরও দৃষ্টি পড়েছে, সেই ভাগ্যাধিপতি আর ষষ্ঠপতি লগ্নে থেকে ওখানেও দৃষ্টি দিয়েছে, আর ভাগ্য ভাবেও কিন্তু দৃষ্টি দিয়েছে, অর্থাৎ দুটি ভাবকেই কিন্তু অন্ধকার করে ফেলেছে। স্যার নবম ক্ষেত্রে ষষ্ঠ ক্ষেত্রেও স্যার রাহু দৃষ্টি আছে স্যার, সব ক্ষেত্রেই দৃষ্টি দিচ্ছে স্যার। হ্যাঁ, ষষ্ঠ ক্ষেত্রেও তো রাহু দ্বাদশ দৃষ্টি আছে, সেটা তো আমরা বলে গেলাম যে ওখানে বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি আছে, কিন্তু বৃহস্পতি তো এই লগ্নে পাপক গ্রহ। বৃহস্পতি যদি মিনে থেকে দৃষ্টি দিত, বা ধরেন আপনার তুঙ্গস্থ থেকে দৃষ্টি দিত, তাহলে এক কথা ছিল, বা ধনুতে থেকে দৃষ্টি দিত, তাহলে কথা ছিল, তা তো দেয়নি। তো এবার আমরা কর্মভাব আসবো। দেখেন, পঞ্চম আর কর্ম, বিদ্যা হবে তবেই না বিদ্যাগত যোগ্যতা ধন উপার্জন করাবে। তো কর্ম যদি বিদ্যা না হয় তাহলে সে পরিশ্রম করবে, তো পরিশ্রম করে উপার্জন করবে বা ব্যবসা করবে, লেখাপড়া না জানলেও কিন্তু ব্যবসা করতে পারে। অনেকেই আছে যারা সই করতে পারে না, টিপ সই দেয়, তারা বিশ্ববিখ্যাত ধনী আছে না? তাহলে এখানে কর্ম কি হবে, তার কর্মভাব কি হবে? কর্মপতি এবং পঞ্চমপতি দ্বাদশে গিয়ে ব্যস্ত হয়েছে, এখানে সুনন্দা ম্যাডামের কথাটা কিন্তু বাস্তবায়িত হবে। কি হবে? যে কর্মপতি আর পঞ্চমপতি শুক্র সে বক্রী হয়ে দ্বাদশে, মানে ব্যয় ভাবের যে প্রভাব, অশুভ প্রভাব, এটা কিন্তু কমিয়েছে। পঞ্চম এবং দশমপতি, ভালো করে বুঝবেন, পঞ্চম এবং দশমপতি রাজ্যকারক গ্রহ দ্বাদশে ব্যস্ত হয়ে তার নেগেটিভিটি অনেকাংশে কমিয়েছে, আর কর্মভাবে শনি আর বৃহস্পতি দুটি গ্রহের দৃষ্টি আছে। তো এইবার স্বক্ষেত্রগত শনি হতে পারে মকর লগ্নের ক্ষেত্রে স্বয়ং মারক গ্রহ, কিন্তু সে নিজ গৃহে থেকে তার দশমে কর্মভাবে দশম দৃষ্টি দিয়েছে, ওটি তার তুঙ্গ গৃহ। বৃহস্পতি হতে পারে এই লগ্নের পাপক গ্রহ, কিন্তু সে দেবতাদের গুরু, সে তার নবম দৃষ্টি দিয়েছে। অর্থাৎ এই দুটি দৃষ্টির কারণে, আর পঞ্চম দশমপতি সে বক্রী থেকে দ্বাদশে থাকার কারণে এই নেগেটিভ এনার্জি দিয়ে তবেই না বিদ্যুৎ লাইন জ্বলে উঠবে। অর্থাৎ এই জাতকের শুক্রের দশা ভালো যাবে, প্রত্যেকটা দশা শুক্রের অন্তর্দশা তার ভালো যাবে। স্যার এখানে কি মানে বকরি থাকার কারণে স্যার মানে শুভত্বটা বেড়েছে? ইয়েস, বকরি থাকার কারণে, কারণ সে বৃহস্পতির ঘরে গিয়ে বসছে না, ওখানে যদি সে বকরি না থাকতো তাহলে তো বৃহস্পতির সাথে ওই সেই চন্ডাল যোগ তৈরি করতো, মানে Side বন্ধ হইতো করার স্যার। চেষ্টা করতো। এবার বুঝতে পেরেছেন দশম ভাব কি সুন্দর হ্যাঁ, বুঝতে পেরেছেন? স্যার স্যার বকরি থাকার কারণে স্যার শুক্র কি মানে একাদশেও কি মানে প্রভাব ফেলতে পারবে? একাদশে কিভাবে ফেলবে?
যেহেতু আগের ঘরে হ্যাঁ স্যার বকরি মানে যে থাকার- বকরি আছে তা সেজন্য ওই যে বলেছিলাম যে 27 ডিগ্রির আগে হতে হবে। তা শুক্রের ডিগ্রি কত? শুক্রের ডিগ্রি তো 18 ডিগ্রি, 18 ডিগ্রি 24 মিনিট। 29 সূর্যোদয়কালীন ডিগ্রি স্যার। ওই 19 ডিগ্রি। আমি তো পঞ্জিকা দেখে বলছি সূর্যোদয়কালীন, আমার কাছে তো আর সফটওয়্যার নাই। তা ধরেন 19 ডিগ্রি, তার মানে তো সে আগের ঘরের ফল দেবে না, আয় ঘরের ফল দেবে না। না স্যার, এখানে 29 ডিগ্রি দেখাচ্ছে স্যার, 29 ডিগ্রি। সে যে ডিগ্রি দেখা, ঘটনা হচ্ছে 3 ডিগ্রির বেশি হয়ে গেলে তো আর সে তখন আর আগের ঘরের ফল দেখাবে না। এটা তো গত ক্লাসে বলেছিলাম একবার। লাস্টের 27 ডিগ্রি আর প্রথমের 3 ডিগ্রি এই পর্যন্ত। আর তাছাড়া গ্রহদের কত ডিগ্রিতে তুঙ্গস্থ হয়, কত ডিগ্রিতে নিচস্থ হয়, এটা তো আপনারা জানেন। সেটার উপরে ফল তো ফলাদেশ দিবেনি। তাহলে একমাত্র শুক্র কিন্তু এখানে বকরি থেকে বরং এই কর্মভাবকে তার ভালো করতে পারে, অর্থাৎ তাকে স্বচ্ছ সৎকর্ম দিতে পারে। ওদিকে লগ্নে শনি তাকে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ বানাতে পারে, যদিও শনি এই লগ্নের মারক। তো মেরে ধরে মানুষকে যখন নেশাখোর হয়, মদখোর হয়, জুয়াখোর হয়, তখন তাকে পিটায়, যেটায় তার বাবা মা মানুষ করার চেষ্টা করে। তো এই মারধর খেয়ে, ঘা গুতা খেয়ে সে কিন্তু নিখাত স্বর্ণের একটি খাঁটি মানুষ গড়ে উঠতে পারে। এটা পারার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আয় আর ব্যয় ভাব, দুটি ভাব দ্রুত। আমাদের কিন্তু আয়ু শেষ হয়ে আসছে, 11টায় পরবর্তী স্যার ক্লাস যোগদান করবেন। তো দেখুন আয় ভাব, আয় ভাব তো অলরেডি বিচার হয়ে গেছে। চতুর্থ আর আয় ভাব, আয় প্রতি আয় ভাবে মঙ্গল বসে আছে। মঙ্গল মানে মূল পাপ গ্রহ, সে রাহু দৃষ্ট হয়েছে। তো দৃষ্ট হয়ে কেতু যুক্ত হয়েছে, সেখানে নিঃস্বস্থ চন্দ্র, অর্থাৎ আয় ভাব তার শুভকর হবে না। আর ব্যয় ভাব, ব্যয় প্রতি ধন ভাবে, মানে আগে ব্যয় করবে তারপরে আয় করবে। যেমন আমাদের বাংলাদেশ, ভারত বা বিশ্বের যে কোনো রাষ্ট্র, যেমন আগে বাজেট, আগে হচ্ছে আমরা বাজেট ঘোষণা করব, তারপরে হচ্ছে আমরা আগে হচ্ছে খরচ করব, তারপরে সেই বাজেটের টাকা উত্তোলন করব কিভাবে, কোন খাতের দাম বাড়ানো যায়, কোন খাতের দাম কমানো যায়, কোনভাবে কি করা যায়, এই টাকার পূরণ কিভাবে করা যায় সেই চিন্তা করব। তো এই লোক কিন্তু আগে ব্যয় করবে, পুরো মাস ধরে দোকানে বাকি খাবে, কারো কাছে ধার করে চলবে, বেতন পেয়ে ওইগুলো দিয়ে চলবে, মানে ঠিক বাজেটের মতো, একেবারে জাস্ট বাজেট। এবার আপনাদের কাছে একটি আমার মানে প্রার্থনা, কায়মনোবাক্যে প্রার্থনা। এটি হচ্ছে আপনারা এই প্ল্যানেটটি সকাল 9টা দিয়ে, আপনাদের কাছে সবার কাছে সফটওয়্যার আছে না? সবার কাছে সফটওয়্যার আছে। সফটওয়্যারে দেখবেন একটি অটো ভাগ্য ফল দেয় না, যে সে কেমন মানুষ, কেমন চরিত্রের মানুষ, কি বৈশিষ্ট্য আছে, তার ভবিষ্যৎ ভাগ্য কেমন, তার কর্মজীবন কেমন, তার বিদ্যা জীবন কেমন, তার ব্যবসা জীবন কেমন, বা তার মোটের উপর তার লাইফ হিস্ট্রি কিন্তু একটা দেয় না, সফটওয়্যার দেয় না? স্যার, এটা আপনারা একটু দেখবেন। দেখার পরে তারপরে বলবেন যে আগামী ক্লাসে বলবেন যে স্যার আসলে ক্লাসটা কেমন নিলেন আর কেমন দিলেন। সফটওয়্যারের যদিও প্রাণ নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি, এই টাইম দিলে তো গ্রহগণকে নিয়েই তো বিচার করবে, কিন্তু ওখানে ফলাদেশ দেয় সাধারণত লগ্নভাব আর হচ্ছে ভাগ্যভাবের ফলাফলটা দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর প্রতিকারও তাই দেওয়া থাকে, লগ্নভাবের আর ভাগ্যভাবের প্রতিকার দেওয়া থাকে। তথাপিও আপনারা তো কিছুটা তো বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন না? শিকার কৌশল কিন্তু এটি, যে ছাত্রদের কারসাজি ধরার কৌশল কিন্তু এটি, যে স্যাররা আসলে সঠিক শিক্ষা দিচ্ছে কিনা, ওর সঙ্গে মানে কিছুটা মিল আছে কিনা। পরিপূর্ণ মিল কখনোই থাকবে না, কারণ ওটির তো প্ল্যান নেই, ওটি তো তার দৃষ্টি সারণী বা তার অবস্থান দেখে ওইটি তৈরি হয়নি। তার আমরা জন্মস্থান ঢাকা দিয়ে করেছি, দেখা যাচ্ছে হ্যাঁ ঢাকা দিয়ে করলাম, সেই অ্যাকুরেট ভাবে দেওয়ার ক্ষমতা তো তার নেই। অর্থাৎ পুঁথি যেটা দেবে সেটি হচ্ছে আপনার পুঁথিগত বিদ্যা একটা সূত্র ধরে দেবে, আর বিচারক কিন্তু চতুর্দিকে নজর রেখে তবেই না বিচার করবে। তবে তার মধ্যে ডিফারেন্সটা আপনাদের লক্ষ্য করতে হবে, এটা হচ্ছে আপনাদের কাজ। তো দেখুন আজকের দিনে সেই রাহুর তারিখ আর মঙ্গলের তারিখ, এই রাহু মঙ্গলের সংখ্যা, রাহু মঙ্গল দৃষ্ট, আর রাহু মঙ্গল আজকের দিনের সেই শিশুটিকে কি করলো, এটা আপনারা অনুধাবন। তো আজকের ক্লাস কিন্তু এ পর্যন্তই।
আশা রাখি না, আমি বলেই দেই, আজকে 31st নাইট উপলক্ষে আপনারা আনন্দ উল্লাস করবেন। রাত্রের ক্লাসটি বন্ধ থাকবে। রাত্রের ক্লাস আপনাদের জন্য মানে বন্ধ করে আপনাদের নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ছেড়ে দেওয়া হলো। তো আপনারা ভালো থাকুন, দেখা হবে আগামী শুক্রবার যদি বেঁচে থাকি। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। নমস্কার স্যার। নমস্কার স্যার। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাঁ, Happy New Year। স্যার হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা হ্যাঁ, স্যার সবাইকে আপনাকে। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। নতুন বছর সবার আনন্দে কাটুক এই প্রত্যাশা থাকবে। হ্যাপি নিউ ইয়ার স্যার। স্যার নমস্কার। হ্যাঁ, আমাদের পরবর্তী স্যার এস কে ঘোষ স্যার যোগদান করেছেন। আপনারা এখন ক্লাস করুন।